তো আজকে যে চ্যাপ্টারটা স্টার্ট হবে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ মানে কি? তড়িৎ বিশ্লেষণ কথাটার মধ্যে রয়েছে তড়িৎ আর বিশ্লেষণ। তড়িৎ আর বিশ্লেষণ মানে তড়িতের দ্বারা কোনো একটা পদার্থের বিশ্লেষণ ঘটানো, ঠিক আছে, এবং বিশ্লেষণের দ্বারা আবার তড়িৎ তৈরি হওয়া, এর দ্বারাই হবে তড়িৎ বিশ্লেষণ। এবার প্রথমে বুঝতে হবে যে তড়িৎটা কাকে বলে। আমরা তড়িৎ তড়িৎ চ্যাপ্টারে যেগুলো পড়ে এসেছি চলতড়িৎ, সেই তড়িৎটা কাকে বলে একবার রিভাইজ করতে হবে। তড়িৎ বলতে কীরকম ছিল? একটা ব্যাটারি, এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িতের গতিপথ বলে ধরে নেওয়া হয়। তড়িতের গতিপথ বলতে অ্যাকচুয়ালি কি? নিম্ন বিভব থেকে অ্যাকচুয়ালি ইলেকট্রন আসছে এপাশে, ইলেকট্রন এপাশ থেকে এপাশে আসছে। ইলেকট্রন অ্যাকচুয়ালি নিম্ন বিভব থেকে উচ্চ বিভব থেকে ইলেকট্রন আসছে, এবং ইলেকট্রনের অভিমুখের বিপরীত দিকটাকে আমরা তড়িতের দিক বলে ধরেছিলাম, তাই তো নাকি? তড়িতে এটাই ছিল। তার মানে কি? তার মানে অ্যাকচুয়ালি কীরকম কী হচ্ছে? ইলেকট্রনটা এপাশ থেকে এপাশে আসছে। এবার ভাবো, কোনো কারণে ইলেকট্রন যদি এখানে না আসতে পারে, ধরো এইখানটা ইলেকট্রন আসতে পারছে না, এই যে এই পার্টটা এই পাশে ধরো বর্তনীটা নেই, বর্তনীটা না যদি থাকে তাহলে ইলেকট্রনটা এই পাশ থেকে এই পাশে আসতে পারবে না। তাহলে তড়িৎটা কি বলতে পারবো যে এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে বলে? তড়িৎ প্রবাহ হবে না। যদি টোটাল সার্কিট যদি কমপ্লিট যদি না হয়, ধরো এখানে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে না, ইলেকট্রন এপাশ থেকে এপাশে আসছে কিন্তু এপাশ থেকে এপাশে যেতে পারছে না, এখানে এসেই স্টপ হয়ে যাচ্ছে, তাহলে কি আর তড়িৎ প্রবাহ বলে বলতে পারবো? তড়িৎ প্রবাহ তখনই হবে যদি ইলেকট্রনটা টোটালি নিম্ন বিভব থেকে এসে আবার উচ্চ বিভবে এসে ফিরে যায়, তবে কি তড়িতের প্রবাহ বলে ধরা হবে, নাহলে তড়িতের প্রবাহ বলে ধরা হবে না। ঠিক একই রকমভাবে এই জিনিসটা মাথায় রাখো যে ইলেকট্রনের প্রবাহ যদি হয় তার মানে তড়িতের প্রবাহ হবে না, আর ইলেকট্রন যেদিকে প্রবাহিত হচ্ছে তার অপোজিটটাকে তড়িতের প্রবাহের অভিমুখ বলে ধরে নেওয়া হচ্ছে। এবারে আমরা দেখব যে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তড়িৎ প্রবাহটা কীরকমভাবে তৈরি হয়। এর ক্ষেত্রে কীভাবে তৈরি হয়? যে কোনো ধাতুর ক্ষেত্রে, এটা তো অ্যালুমিনিয়ামের তার, অ্যালুমিনিয়ামের একটা ধাতু, যে কোনো ধাতুর মধ্যে কীরকমভাবে তড়িৎ প্রবাহ তৈরি হচ্ছে? ইলেকট্রনের প্রবাহ হচ্ছে বলে তার অপোজিট থাকে তড়িৎ প্রবাহের অভিমুখ বলে ধরা হচ্ছে। নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, এবং তার অপোজিট দিকটাকে তড়িতের প্রভাবের অভিমুখ বলে ধরা হচ্ছে। এবার আমরা দেখব যে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কীরকমভাবে তড়িৎ তৈরি হয়। এবার দেখো, এইটা হচ্ছে সেল যেখানে তড়িৎ বিশ্লেষণ করানো হবে। এটা একটা সেল। এখানে কি করা হয়েছে? এটা হচ্ছে একটা ব্যাটারি, ঠিক আছে। ব্যাটারির উচ্চ বিভব এই পাশে, নিম্ন বিভব এই পাশে। উচ্চ বিভবটাকে কী দ্বারা দেখানো হয়? পজিটিভ দ্বারা দেখানো হয়। নিম্ন বিভবটাকে নেগেটিভ দ্বারা দেখানো হয়, চলতড়িতের যে নিয়ম। এবারে উচ্চ বিভবের সঙ্গে একটা পাতকে যোগ করে দেওয়া হয়েছে। যে কোনো পাত হতে পারে, প্লাটিনামের পাত অথবা গ্রাফাইটের পাত, বিভিন্ন পাত হতে পারে। যার সাথে যুক্ত করা হয় তাকে বলা হয় তড়িৎদ্বার, ঠিক আছে। পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তকে দুটো তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। সেই তড়িৎদ্বার বিভিন্ন হতে পারে, পদার্থের হতে পারে। প্লাটিনামের হয় অনেক সময়, গ্রাফাইটের হয় অনেক সময়, বিভিন্ন পদার্থের হতে পারে। সেটা বইয়েও আছে, দেখবে। বিভিন্ন তড়িৎ বিশ্লেষণ ঘটানোর জন্য বিভিন্ন ধরনের তড়িৎদ্বার ব্যবহার করা হয়। এবারে কি, পজিটিভ প্রান্তের সঙ্গে একটা তড়িৎদ্বারকে যোগ করা হলো এবং নেগেটিভ প্রান্তের সঙ্গে একটা তড়িৎদ্বারকে যোগ করা হলো। পজিটিভ প্রান্তের সঙ্গে যে তড়িৎদ্বারটাকে যোগ করা হলো, মানে উচ্চ বিভবের সঙ্গে যে তড়িৎদ্বারটাকে যোগ করা হলো তাকে বলা হয় অ্যানোড, ঠিক আছে, মানে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে। এবং নিম্ন বিভবের সঙ্গে যে তড়িৎদ্বারটাকে যোগ করা হলো তাকে বলা হয় ক্যাথোড। মানে পজিটিভ প্রান্তের সঙ্গে যে ইয়েটাকে যোগ করা হলো তাকে বলা হয় অ্যানোড, এবং নেগেটিভ প্রান্তের সঙ্গে যে ইয়েটাকে যোগ করা হলো, যে তড়িৎদ্বারটাকে যোগ করা হলো তাকে বলা হয় ক্যাথোড। তাহলে অ্যানোডে কি? তাহলে অ্যানোড মানে কি? উচ্চ বিভব মানে প্লাস চার্জ, অ্যানোড মানে প্লাস, অলওয়েজ মাথায় রাখবে, অ্যানোড মানে প্লাস, ক্যাথোড মানে হচ্ছে মাইনাস। তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে অ্যানোড মানে হচ্ছে প্লাস, ক্যাথোড মানে মাইনাস। আর এখানে কি রাখা হয়েছে? এই পাত্রটাতে রাখা হয়েছে কোনো একটা পদার্থের গলিত অবস্থায় রাখা একটা মিশ্রণ, অথবা জলীয় দ্রবণে রাখা একটা মিশ্রণ। যেরকম ধরে নিলাম NaCl এর একটা দ্রবণ রয়েছে, গলিত NaCl রয়েছে। মানে NaCl মানে কি? খাদ্য লবণকে তাপ দিয়ে গলিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এখানে রাখা হয়েছে, ঠিক আছে। এবারে যখনই দেখা যাচ্ছে তড়িৎ যখনই প্রবাহিত হচ্ছে, মানে ব্যাটারি থেকে যখনই এখানে তড়িৎ আসছে, ঠিক আছে, তড়িৎ এসে কী করছে? তড়িৎ আসার পরই যখন এখানে তড়িৎ আসছে তখন দেখা যাচ্ছে এই গলিত NaClটা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে কী তৈরি করছে? Na+ এবং Cl- তৈরি করছে,
ঠিক আছে, Na প্লাস এবং Cl মাইনাস তৈরি করছে। এবারে অ্যানোডটা কী চার্জ ছিল, অ্যানোডটা প্লাস চার্জ ছিল, পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত ছিল, তাই না প্লাস চার্জ। এবং ক্যাথোডটা কী চার্জ ছিল, ক্যাথোড ছিল নেগেটিভ চার্জ, তাই তো নাকি। এবারে কি হবে, এই যে NaCl এর মধ্যে অনেকগুলো NaCl অণু ছিল, সল্টগুলো বেশিরভাগ হচ্ছে NaCl Na প্লাস Cl মাইনাসে ভেঙে গেছে, ঠিক আছে। এবারে এই যে নেগেটিভ প্রান্ত, এই নেগেটিভ প্রান্তের দিকে ছুটবে হচ্ছে এই পজিটিভ প্রান্ত, এই যে পজিটিভ যে কণাটা ভেঙে যে ক্যাটায়নগুলো যে তৈরি হয়েছে সেই ক্যাটায়নগুলো ছুটবে এই দিকে, মানে ক্যাটায়নগুলো কোন দিকে ছুটবে, ক্যাথোডের দিকে। এবং অ্যানায়নগুলো কার দিকে ছুটবে, অ্যানায়নগুলো ছুটবে অ্যানোডের দিকে। অ্যানোডে কী রয়েছে, অ্যানোডে রয়েছে প্লাস চার্জ, এবং ইয়েতে রয়েছে অ্যানায়নে রয়েছে মাইনাস চার্জ, যেগুলো ভেঙে যেগুলো তৈরি হলো অ্যানায়নগুলো সেগুলোতে রয়েছে মাইনাস চার্জ। এই মাইনাস চার্জগুলো ছুটবে এই প্লাসের দিকে, অ্যানোডের দিকে। বোঝা গেছে। এইভাবে করে কী হবে, তাহলে মেন কথাটা কীরকমভাবে তৈরি হবে, মানে এখানে যে ক্যাটায়নগুলো তৈরি হলো, ভেঙে গিয়ে যে ক্যাটায়নগুলো তৈরি হলো, ক্যাটায়নগুলো ছুটছে হচ্ছে তোমার অ্যানোডের দিকে, ক্যাটায়নগুলো ছুটছে তোমার ক্যাথোডের দিকে, ক্যাটায়নগুলো ছুটছে তোমার ক্যাথোডের দিকে। এবং অ্যানয়ন যেগুলো তৈরি হয়েছে, অ্যানয়নগুলো ছুটছে তোমার অ্যানোডের দিকে, ঠিক আছে। অ্যানোড তো প্লাসের দিকে ছুটছে মাইনাসগুলো, মানে অ্যানয়নগুলো ছুটছে হচ্ছে মাইনাসের দিকে, প্লাসের দিকে। এবং ক্যাটায়নগুলো কোন দিকে ছুটছে, ক্যাটায়নের দিকে, ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে ছুটছে। এবারে আমরা কি জেনেছিলাম, নেগেটিভ চার্জ যেদিকে প্রবাহিত হয় তার অপোজিট দিকে তড়িৎ প্রবাহিত হয়। এখানে কীরকম ভি তৈরি হচ্ছে, ইলেকট্রন এই যে মাইনাস যে অ্যানায়নগুলো যে তৈরি হচ্ছে সেগুলো কার দিকে ছুটছে, অ্যানোডের দিকে ছুটছে, মানে মাইনাসগুলো অ্যানোডের দিকে ছুটছে, মাইনাসগুলো অ্যানোডের দিকে ছুটছে। তার মানে কীরকমভাবে তো হবে, তড়িৎ প্রবাহের মুখটা কীরকমভাবে ধরা হবে, তড়িৎ প্রবাহের মুখটা এইরকমভাবে ধরা হবে, সেইভাবে করেই সার্কিটটা কমপ্লিট হবে। এখানে দেখো ব্যাটারি থেকে এরকমভাবে এসেছিলো, মানে এখান থেকে এসেছিলো দিয়ে এখানে সার্কিটটা থেকে খুলে গেছিলো। যদি তড়িৎ বিশ্লেষক পাত্র যদি না যেয়ে থাকতো, এটা যদি না যেয়ে থাকতো তাহলে এটা খুলে গেছিলো, তড়িৎ প্রবাহ হচ্ছিল না। যখনই এটা দিয়ে দিলাম দেখা যাচ্ছে যে মাইনাস চার্জগুলো এপাশে ছুটছে, তাহলে তড়িৎ প্রবাহটা কোন দিকে হওয়ার কথা, এইদিকে হওয়ার কথা, ঠিক একই। তাহলে এটা দ্বারাই আমাদের সার্কিট কমপ্লিট হয়ে গেছে। ব্যাটারি থেকে এপাশ থেকে আসবে তড়িৎ, দিয়ে এপাশে ট্রলি ফিরে যাবে, সার্কিট কমপ্লিট হলো। সার্কিটটা তাহলে কখন কমপ্লিট হলো, যদি এমন একটা তড়িৎ বিশ্লেষক পদার্থের আমরা দ্রবণে রাখলাম যেখানে ক্যাটায়ন এবং অ্যানায়নে ভাঙলো। এবারে অ্যানায়ন ছুটলো হচ্ছে অ্যানোডের দিকে, ফলে হচ্ছে মাইনাসের বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হয়। সে অ্যানায়ন যেদিকে যাচ্ছে, মানে অ্যানোড দিকে যাচ্ছে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে তড়িৎ প্রবাহের মুখ বলে ধরা হবে। বোঝা গেছে। এখন এমন কোনো পদার্থের দ্রবণে যদি ডোবানো হয় যেখানে ক্যাটায়ন অ্যানায়নে ভাঙবে না, তাহলে কি আর তড়িৎ প্রবাহিত হবে। এখানে NaCl এর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে যাচ্ছে যখন তড়িৎ পাঠাচ্ছি, ব্যাটারি থেকে তড়িৎ যখন পাঠাচ্ছি তখন Na প্লাস Cl মাইনাসে ভেঙে যাচ্ছে, এবং Cl মাইনাস একদিকে ছুটছে, Na প্লাস একদিকে ছুটছে। Cl মাইনাস যেদিকে ছুটছে তার অপোজিট দিকে তড়িৎ প্রবাহের ডোমিনগুলো ধরা হচ্ছে। কিন্তু Na প্লাস Cl মাইনাস যদি এমন কোনো পদার্থ, যেরকম চিনির দ্রবণের ক্ষেত্রে এরকম কোনো ক্যাটায়ন অ্যানায়ন ভাঙবে না। এবং ক্যাটায়ন অ্যানায়ন যদি ভাঙে তাহলে কি তড়িৎ প্রবাহ বলে ধরবো আমরা। ক্যাটায়ন এবং অ্যানায়ন যদি না যেতে হয় তাহলে কি কোনো দিকে, ক্যাথোডের দিকে ক্যাটায়ন যেতে পারবে না, অ্যানোডের দিকে অ্যানায়ন যেতে পারবে না, তাহলে কি তড়িৎ প্রবাহ বলে ধরা হবে, তখন আর তড়িৎ প্রবাহ হবে না। মানে কি, কোনো একটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের দ্রবণ যদি রাখা হয়, ধরুন চিনির দ্রবণ এখানে যদি রাখা হয়, তখন আর ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে যাওয়ার কোনো স্কোপই নাই, তখন কি দেখা যাবে তড়িৎ প্রবাহ হচ্ছে না। বোঝা গেছে। তাহলে তড়িৎ প্রবাহ কখন হবে, যখন কিনা এমন একটা পদার্থকে রাখবো যেটা ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে যায়, এবং ক্যাটায়ন এবং অ্যানায়নে যারা ভেঙে যাবে এদেরকেই বলা হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবং ক্যাটায়ন এবং অ্যানায়নে যারা ভাঙবে না, এরকমভাবে তড়িৎ চালানো হলে ব্যাটারির দ্বারা, তাদেরকে বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে। তাহলে পদার্থ তাহলে কত ধরনের হলো, এই তড়িৎ বিশ্লেষণ হবে কি হবে না। তড়িৎ বিশ্লেষণ যদি যায়, ব্যাটারি থেকে তড়িৎ চালালে যদি ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে যদি যায়, তাদেরকে কি বলা হবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবং যারা ভাগমেরা তাদেরকে কি বলা হবে, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ কি হবে, যে অ্যাসিডগুলো, অনেকগুলো তীব্র যে অ্যাসিডগুলো, H2SO4 ভেঙে গেলে H প্লাস এবং SO4 মাইনাস তৈরি করবে, H প্লাস এবং SO4 মাইনাস আয়ন তৈরি করতে পারে। HClকে দিলে H প্লাস Cl মাইনাসে ভেঙে যাবে। তারপরে হচ্ছে আরও বইয়ে অনেক উদাহরণ আছে, দেখে নেবে। তারপর হচ্ছে বেস, মানে ক্ষারগুলোর মধ্যে কী কী হবে, যেমন KOH কে তড়িৎ দিলে K প্লাস OH মাইনাসে ভেঙে যাবে। আবার NaOH হবে, আরও তীব্র ক্ষারগুলো হবে, উদাহরণ আছে অনেক। COH এর হোল 2 হবে। তারপর আবার লবণগুলোর মধ্যে NaCl, KCl এগুলো সব ভেঙে যাবে, K প্লাস Cl মাইনাসে ভেঙে যাবে। ব্যাস, এবার বইয়ে অনেকগুলো উদাহরণ আছে, বইয়ের উদাহরণগুলো তোমরা একবার দেখে নেবে। আবার তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কী হবে, যেমন
যেগুলো হচ্ছে ভাঙবে না, এরকম তড়িৎ চালানো হলে যারা ক্যাটায়ন এবং অ্যানায়নে ভাঙবার যাদের কোনো স্কোপই নাই, যেরকম ধরো চিনি, যেরকম ধরো গ্লুকোজ, ঠিক আছে, গ্লুকোজ হবে তো, তারপরে মাখন, মোম, যেগুলো তোমাদের বইয়ে রয়েছে সেগুলো সব দেখে নেবে। এখান থেকে কোশ্চেন হয় যে কোনটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কোনটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ চিহ্নিত করো। 1 নম্বর 2 নম্বরের কোশ্চেন হতে পারে। 1 নম্বরের শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে এরকম যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটা, দিয়ে অপশন দিয়ে দিল। অনেকগুলো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ থাকলে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সেখানে টিক মারতে হবে, এরকম কোশ্চেন দিতে পারে। অথবা অনেকগুলো পদার্থ দিয়ে দিল, তার মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটা চিহ্নিত করো, এভাবে দিতে পারে। তো বইয়ের উদাহরণ যেগুলো আছে সেগুলো দেখে নেবে, সেখান থেকেই কোশ্চেন আসে। এবারে আবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ 2 ধরনের হয়, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, 1 নম্বর হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলা হবে? যেসব পদার্থগুলো প্রায় 100% বিয়োজিত হয়ে যায়, যেমন ধরো NaCl, ঠিক আছে। NaCl গলিত দ্রবণে রাখা হলো, দেখা গেল যে প্রায় সম্পূর্ণভাবে বিয়োজিত হয়, প্রায় 100% বিয়োজিত হয়ে গিয়ে Na+ এবং Cl- তৈরি করছে, প্রায় সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে যাচ্ছে। কিন্তু দেখো CH3COOH যখন রাখা হবে, CH3COOH এর সাথে কী দেখা যাবে? সম্পূর্ণভাবে বিয়োজিত হতে পারছে না, সম্পূর্ণভাবে বিয়োজিত হতে পারছে না, একটা পার্ট বিয়োজিত, একটা ভগ্নাংশ বিয়োজিত হচ্ছে। তড়িৎ চালানো হলে একটা ভগ্নাংশ বিয়োজিত হবে, তার কি বলা হবে? মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। মানে যেসব পদার্থ প্রায় 100% বিয়োজিত হয়ে যায় তড়িৎ চালানো হলে, তাদেরকে বলা হয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য তাদেরকে বলা হবে যারা কারেন্ট চালানো হলেও একটা অল্প পরিমাণ পার্ট বিয়োজিত হলো। CH3COOH হয়তো অনেকটা রাখা হলো, CH3COOH অনেকটা দেওয়া হলো, তার মধ্যে একটা পার্ট হয়তো বিয়োজিত হলো, বাকিটা বিয়োজিত হলো না। মানে বাকিটা বিয়োজিত হলো মানে বাকিটা আর তড়িৎ পরিবহন করলো না, শুধুমাত্র এই পার্টটা যেটা ভেঙেছে সেটিতে তড়িৎ পরিবহন করবে, ব্যাস। আরেকটা কথা, এর ক্ষেত্রে দেখো যারা তীব্র তড়িৎ বিশ্লেষ্য তাদের ক্ষেত্রে এরকমভাবে দেখানো হয়। NaCl, যেরকম NaCl এরকমভাবে দেখানো হবে, এই সাইন দ্বারা দেখানো হবে, দিয়ে মানে কি শুধুমাত্র এই দিকেই রিয়াকশান হচ্ছে, এই দিকেই রিয়াকশান হচ্ছে, এই দিকে রিয়াকশান হচ্ছে না। Na+ Cl-, মানে রিয়াকশানটা কেবলমাত্র এই দিকেই হচ্ছে, Na+ Cl- ভেঙে কেবলমাত্র এই দিকেই যাচ্ছে। কিন্তু CH3OH এখানে যখন হবে, CH3OH এর ক্ষেত্রে এরকমভাবে দেখানো হবে, উভমুখী চিহ্ন। তার মানে কি? CH3OH প্লাস H+, তার মানে কি CH3OH ভেঙে এটা তৈরি করছে, আবার CH3OH এপাশে গিয়েও CH3OH তৈরি করছে, দুদিকেই রিয়াকশান হচ্ছে, দুদিকেই রিয়াকশান হয়ে একটা ইকুইলিব্রিয়াম তৈরি করে রেখেছে। যেটা বেশি হচ্ছে সেই দিকে হচ্ছে রিয়াকশান, একবার এদিকেও ভাঙছে, একবার এদিকেও তৈরি হচ্ছে, তাই না কোনো দিকেই আর কমপ্লিট হতে পারছে না। এদিকেও কমপ্লিট হয়ে টোটালি এটা তৈরি করতে পারছে না, আবার এদিকেও টোটালটা থেকে থাকতে পারছে না, এপাশে আবার চলে আসছে। তাই জন্য হচ্ছে এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মানে একবার ভাঙছে আবার একবার জোড়া লেগে যাচ্ছে, বোঝা যাচ্ছে, তাই না? আর তাই জন্য চিহ্নটা এখানে কীরকমভাবে দিতে হবে? উভমুখী হিসেবে দিতে হবে। মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে চিহ্নটা এরকম উভমুখী হিসেবে দিতে হবে, এবং তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে চিহ্নটা এরকম একদিকে দিতে হবে, ঠিক আছে। এবার একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে তোমার বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা কাকে বলে? বিয়োজন মাত্রা বলতে বোঝায় 1 মোলের মধ্যে কতটা বিয়োজিত হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে। মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে তো সম্পূর্ণটা তো বিয়োজিত হচ্ছিল না। আমরা এবার দেখবো যে কতটা ভগ্নাংশ বিয়োজিত হচ্ছে, তাকেই বলা হয় বিয়োজন মাত্রা, ঠিক আছে। শুধুমাত্র এইটুকু জানলেই হবে, যতটা পার্ট বিয়োজিত হচ্ছে তাকেই বলা হয় বিয়োজন মাত্রা। যেমন ধরো 1 মোল একটা পদার্থ ছিল, তার মধ্যে ধরে নিলাম হাফ মোল বিয়োজিত হলো, তার মধ্যে দেখালো হাফ মোল বিয়োজিত হলো, এক্ষেত্রে হাফ হবে এর বিয়োজন মাত্রা, ঠিক আছে। 1 মোলের ক্ষেত্রে যতটা বিয়োজিত হয় তাকেই বলে বিয়োজন মাত্রা। এবারে বিয়োজন মাত্রা অ্যাকচুয়ালি খুবই অল্প হয় মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে। মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে বিয়োজন মাত্রা খুবই অল্প হয়, যেরকম প্রায় 1/10,000, তার থেকেও ছোটো। হয়তো 1 মোল নেওয়া হলো, তার মধ্যে 1/10,000 মোল বিয়োজিত হলো, তাহলে বিয়োজন মাত্রা কত হবে এক্ষেত্রে? 1/10,000, ঠিক আছে। এরপর আমাদের যেটা দেখতে হবে যে ধাতুর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ যে প্রবাহিত হচ্ছে, সেই দুটোর মধ্যে পার্থক্য কী? ধাতুর মধ্যে তড়িৎ প্রবাহ এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহ কীরকমভাবে করা হয়েছিল? এটা একটা তড়িৎ পদার্থের জলীয় দ্রবণ অথবা গলিত দ্রবণ রেখে দেওয়া হয়েছিল, ক্যাথোড এবং অ্যানোড নামিয়ে দেওয়া হয়েছিল, অ্যানোড মানে প্লাস, ক্যাথোড মানে মাইনাস, তাই তো।
আর হচ্ছে ধাতুর মধ্যে কীরকমভাবে তড়িৎ প্রবাহিত, ইলেকট্রন প্রবাহিত হচ্ছিল ধাতুর ক্ষেত্রে, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হচ্ছিল ঠিক তার অপোজিট তাকে তড়িৎ বলে প্রবাহিত হচ্ছিল। কিন্তু এর ক্ষেত্রে কোনো কি ইলেকট্রন কি প্রবাহিত হচ্ছে, এখানে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে না, এখানে কি প্রবাহিত হচ্ছে, অ্যানায়ন প্রবাহিত হচ্ছে এবং ক্যাটায়ন প্রবাহিত হচ্ছে। অ্যানায়ন যেদিকে প্রবাহিত হচ্ছে ঠিক তার অপোজিট দিকে তড়িৎ প্রবাহের মুখ বলে ধরা হচ্ছে, এখানে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হচ্ছে তার অপোজিট দিকে তড়িৎ প্রবাহের মুখ বলে ধরা হচ্ছে। এবং ধাতুর তড়িৎ পরিবহন ক্ষমতা এই তড়িৎ বিশ্লেষণের ফলে যে উৎপন্ন যে তড়িৎ তার তড়িৎ বহন ক্ষমতা থেকে অনেক বেশি, প্রায় 10 লক্ষ গুণ বেশি। ঠিক আছে, মানে এই কারেন্টটা অনেক বেশি হবে, ধাতুর ক্ষেত্রে কারেন্টটা অনেক বেশি হবে। ঠিক আছে, আর এক্ষেত্রে কী হচ্ছে, ধাতুর কোনো পরমাণু তো স্থান পরিবর্তন করছে না, একটা তার ছিল, তারটা কি কোথাও চলে যাচ্ছে, তারটা কোথাও যাচ্ছে না। কিন্তু এর ক্ষেত্রে কী হচ্ছে, ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো স্থান পরিবর্তন করছে, আয়নের স্থানান্তর ঘটে। ঠিক আছে, আর ধাতুর ক্ষেত্রে কীরকমভাবে তড়িৎ পরিবহন হচ্ছে, ধাতু হচ্ছে কঠিন, এখানে কঠিন থাকলে তবে গিয়ে তড়িৎ পরিবহন হবে। কিন্তু এখানে যদি NaCl যদি কঠিন হিসেবে যদি রেখে দেওয়া হয় তাহলে কি Na+Cl- ভাঙবে না, এখানে কীরকমভাবে নিতে হয়, এখানে তরল অথবা গলিত অবস্থায় নিতে হয়। তার মানে এখানে কীভাবে কখন তড়িৎ পরিবহন হবে, যখন তরল এবং মানে তরল হিসেবে থাকলে তবে গিয়েই তড়িৎ পরিবহন হবে। কিন্তু এর ক্ষেত্রে কী হয়, কঠিন অবস্থায় থাকলে তবে গিয়ে তড়িৎ পরিবহন হয়। এটা যে ধাতু এবং অধাতু, ধাতু এবং তড়িৎ বিশ্লেষণের মধ্যে যে উৎপন্ন তড়িৎ তাদের মধ্যে পার্থক্য। এটা পরীক্ষায় আসে 2 নম্বর 3 নম্বর কোশ্চেন আসে, ধাতুর তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের উৎপন্ন তড়িতের মধ্যে পার্থক্য লেখো, এগুলোই লিখতে হবে। একটাতে ইলেকট্রন প্রবাহিত হয়, এই পাশে ইলেকট্রন প্রবাহিত হয় না, এক পাশে এই পাশে ধাতুর পরিবহন ক্ষমতা বেশি, এখানে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে পরিবহন ক্ষমতা খুবই কম। এখানে হচ্ছে কঠিন তড়িৎ পরিবহন করে, কঠিন অবস্থা থাকলে তড়িৎ পরিবহন করে, এখানে হচ্ছে তরল অবস্থা থাকলে তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, বইও আছে, দেখে নেবে। তারপর আমাদের সব বইতে যেটা থাকে, গলিত NaCl এর জলীয় দ্রবণে কীরকমভাবে তড়িৎটা পরিবহন হচ্ছে সেটা দেখানো হবে, একটা উদাহরণ দিয়ে বোঝানো আর কি, যে তড়িৎ বিশ্লেষণটা কীরকম জিনিস। এখানে কি নেওয়া হয়েছে, এই যে তরলটা হচ্ছে গলিত NaCl, মানে কি NaCl মানে কি খাদ্য লবণ কঠিন, তাকে তাপ দেওয়া হয়েছে, তা গলিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে গলিত NaCl রাখা হয়েছে। ঠিক আছে, তারপরে এখানে একই রকমভাবে ক্যাথোড, এটা এরকমভাবে অ্যানোডের সঙ্গে প্লাস প্রান্ত, অ্যানোড প্লাস মানে অ্যানোড হচ্ছে প্লাস, আর ক্যাথোড মানে কি মাইনাস, মানে কি অ্যানোডে হচ্ছে উচ্চ বিভব রয়েছে, ক্যাথোডে হচ্ছে নিম্ন বিভব রয়েছে। ঠিক আছে, এবারে তড়িৎ যখন পরিবহন করা হলো তখন Na+Cl- ভেঙে গেল, এটা Na+Cl- ভেঙে গেল। এবারে কি হবে, ক্যাথোডে কি হবে, ক্যাথোডের দিকে যাবে হচ্ছে ক্যাটায়ন, এই যে Na+ যেটা প্লাস চার্জটা হচ্ছে মাইনাসের চার্জ দিকে যাবে, ক্যাথোড তো মাইনাসের দিকে প্লাস চার্জ যাবে, Na+ যাবে এই ক্যাথোডের দিকে, আর Cl- কার দিকে যাবে, এই Cl- হচ্ছে মাইনাস যাবে অ্যানোডের দিকে, অ্যানোড মানে প্লাস, তাই তো। অ্যানোডে যায় হচ্ছে অ্যানায়ন আর ক্যাটায়ন যায় হচ্ছে ক্যাথোডে। ঠিক আছে, ক্যাথোড মানে Ca, এখানে ক্যাটায়নের Ca। ঠিক আছে, আর অ্যানোড মানে N, ওখান থেকেই নামটা এসছে আর কি, অ্যানায়নের N, অ্যানায়ন, আর অ্যানোডেরও N, মানে অ্যানোডে যাবে হচ্ছে অ্যানায়ন আর ক্যাথোডে যাবে হচ্ছে ক্যাটায়ন। মানে ক্যাথোড কি হবে, ক্যাথোড হচ্ছে মাইনাস হবে, ব্যাটারি মাইনাস প্রান্ত ক্যাথোডে যুক্ত হবে, আর অ্যানোডে যুক্ত থাকবে হচ্ছে ব্যাটারি প্লাস প্রান্ত। ঠিক আছে, আর প্লাসের দিকে যাবে হচ্ছে এই অ্যানায়ন, আর হচ্ছে ক্যাথোডের দিকে যাবে হচ্ছে ক্যাটায়ন। আর গিয়ে কি করবে, গিয়ে কি হবে, ক্যাথোডে কি রয়েছে, ক্যাথোড মানে তো মাইনাস, আর অ্যানোড মানে তো প্লাস। এবার ক্যাথোডের দিকে কে এলো, Na+ এলো, এবার এখানে এসে কি করবে, Na+ এখানে এসে, এখানে তো ইলেকট্রনের আধিক্য রয়েছে, ইলেকট্রন গ্রহণ করে Na তৈরি করবে। ঠিক আছে, আর অ্যানোডে কি হবে, অ্যানোডের রিঅ্যাকশনটা কি হবে, অ্যানোড মানে প্লাস, এখানে কে গেছে, Cl- গেছে, Cl- হচ্ছে প্লাসের দিকে ছুটেছে, মানে অ্যানোডের দিকে ছুটেছে, যে Cl- কি করবে, ইলেকট্রন ছেড়ে দিয়ে Cl তৈরি করবে। আর Cl তো একা একা থাকতে পারে না, বন্ধনী তৈরি করতে চেষ্টা করে, বন্ধনী তৈরি করে কী তৈরি করবে, Cl আর Cl, দুটো Cl যুক্ত হয়ে সমযোজী বন্ধন তৈরি করবে, দিয়ে Cl2 গ্যাস তৈরি করবে। তার মানে অ্যানোডে কি হলো, অ্যানোডে Cl2 গ্যাস উৎপন্ন হলো, মানে গলিত NaCl এর এরকমভাবে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হলে অ্যানোডে তৈরি হয় Cl2 গ্যাস আর ক্যাথোডে তৈরি হয় Na, তাই তো নাকি, ক্যাথোডে Na+ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে Na তৈরি হয়ে গেছে, মানে ক্যাথোডে তৈরি হয়েছে Na আর অ্যানোডে তৈরি হয়েছে Cl2 গ্যাস। তাহলে কি হচ্ছে দেখো ভালো করে, এখানে Cl- এসে, অ্যানোড মানে হচ্ছে প্লাস, এখানে Cl- এসে কি করেছে, এখানে এসে কি করেছে, ইলেকট্রন ছেড়ে দিয়েছে,
ইলেকট্রন ছাড়াটা কি বলা হয়? জারণ বলা হয়। ইলেকট্রন ছাড়াটাকে তো জারণ বলা হয়। তার মানে অ্যানোডে কি হচ্ছে? অ্যানোডে হচ্ছে জারণ। আর ক্যাথোডে কি হচ্ছে? ক্যাথোডে Na+ এসেছিল। ক্যাথোড মানে হচ্ছে মাইনাস, মাইনাসের কাছে Na+ এসেছিল। Na+ এসে কী করেছে? ইলেকট্রন গ্রহণ করেছিল। ইলেকট্রন গ্রহণ করা কী বলা হয়? বিজারণ বলা হয়। তার মানে অ্যানোডে হচ্ছে বিজারণ। তা ক্যাথোডে হচ্ছে বিজারণ। ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করেছে, ক্যাথোডে হচ্ছে বিজারণ, তাই তো নাকি? তার মানে কি দেখা যাচ্ছে? ক্যাথোডে হচ্ছে বিজারণ, ক্যাথোডে হচ্ছে ক্যাটায়ন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এটা হচ্ছে বিজারণ। অ্যানোডে কি করছে? অ্যানোডে অ্যানায়ন হচ্ছে ইলেকট্রন বর্জন করছে, তাই হচ্ছে জারণ। তার মানে অ্যানোডে হয় জারণ, ক্যাথোডে হয় বিজারণ। এবারে একটা জিনিস ভালো করে মাথায় রাখবে, এখানে যে তড়িৎ যে দেওয়া হচ্ছে, যে তড়িৎটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু হয় ডিসি, মানে ডাইরেক্ট কারেন্ট। দু ধরনের কারেন্ট হয় আমরা জানি, ডিসি হয় আর এসি হয়। এসি মানে কি হয়? ডিসি মানে হচ্ছে অলওয়েজ পজিটিভ আর নেগেটিভ প্রান্তটা সেম থাকে। পজিটিভ আর নেগেটিভ প্রান্তটা সেম থাকে, দেয়ার পজিটিভ থেকে নেগেটিভের দিকে তড়িৎ প্রবাহিত হয়। এসির ক্ষেত্রে কি হয়? পজিটিভ আর নেগেটিভ প্রান্তটা বারবার চেঞ্জ হয়, মানে একদিকে এটা পজিটিভ, একদিকে এটা নেগেটিভ। কিছুক্ষণ পরে দেখা যাবে এটা পজিটিভ হয়ে গেছে, এটা নেগেটিভ হয়ে গেছে, মানে তড়িৎ একবার এপাশে যাবে, একবার এপাশে যাবে। আবার কিছুক্ষণ পরে আবার এটা পজিটিভ হয়ে যাবে, এটা নেগেটিভ হয়ে যাবে, আর একবার এপাশে যাবে, আবার এপাশে যাবে। মানে এখানে বারবার হচ্ছে উচ্চ বিভব এবং নিম্ন বিভবের দিকটা চেঞ্জ হবে। তার মানে যদি এসি যদি দেওয়া হয়, আমি কি বলেছি? ডিসি ইউজ করা হবে অলওয়েজ। এখন ভালো করে ভেবে দেখো, যদি এসি যদি ইউজ করা হতো, এটা হচ্ছে ধরে নিলাম দুটো তড়িৎদ্বার, এ পাশে রয়েছে প্লাস, এটাকে প্লাস চার্জের সঙ্গে যুক্ত করা হয়েছে, এটাকে হচ্ছে মাইনাস চার্জের সঙ্গে যুক্ত করা হয়েছে। ব্যাটারি প্লাস চার্জের সঙ্গে এটাকে যুক্ত হয়েছে, মাইনাস চার্জের সঙ্গে যুক্ত করা হয়েছে এদিকে। তার মানে এই পাত্র হচ্ছে প্লাস চার্জ হয়ে গেছে। তার মানে এই যে এই পাত্র হচ্ছে প্লাস চার্জ হয়ে গেছে, আর এই পাত্র হচ্ছে মাইনাস চার্জ হয়ে গেছে। এবারে ক্যাটায়ন এবং অ্যানায়ন ধরলাম এখানে তৈরি হলো, যে তড়িৎ বিশ্লেষণ পদার্থটা ছিল, এটা ভেঙে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করেছে। এবারে ক্যাটায়নগুলো কোন দিকে ছুটবে? এই মাইনাসের দিকে ছুটবে। ক্যাটায়নগুলো মাইনাসের দিকে ছুটবে, আর অ্যানায়নগুলো প্লাসের দিকে ছোটার কথা। এখন যদি এসি যদি ইউজ করা হয়, কিছুক্ষণ পর কি ব্যাটারিতে কি দেখা যাবে? এখানে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস হয়ে যাবে। তখন আবার কি দেখা যাবে? তখন ক্যাটায়ন একদিকে ছুটছে, অ্যানায়ন একদিকে ছুটছে। আবার কিছুক্ষণ পর আবার যখন চেঞ্জ হবে, তখন দেখবে ক্যাটায়ন একদিকে ছুটছে, অ্যানায়ন একদিকে ছুটছে। তার মানে তড়িৎ প্রবাহটা বারবার চেঞ্জ হবে এরকমভাবে। কিন্তু যেহেতু আয়নের বেগ খুব কম হয়, বারবার এত তাড়াতাড়ি এরা দিক পরিবর্তন করতে পারে না। ঠিক আছে, দিক পরিবর্তন না করলে তড়িৎ প্রবাহ হয় না এরকমভাবে, বোঝা গেছে? তাই জন্য এসি এখানে প্রয়োগ করা হয় না। যেহেতু অ্যানায়নের বেগ খুবই কম হয়, সেহেতু বারবার এরকম দিক চেঞ্জ করা অ্যানায়নের পক্ষে সম্ভব নয়, ক্যাটায়ন অ্যানায়নের পক্ষে সম্ভব নয়। এরা খুব বড় বড় পরমাণু, ইলেকট্রনের পক্ষে সম্ভব। ইলেকট্রন একটা ছোট পরমাণু, তাই না? ধাতুর ক্ষেত্রে এসি ইউজ করা যায়, যে বারবার ইলেকট্রন দুহিমুখ চেঞ্জ করি, কারণ ইলেকট্রন খুবই ক্ষুদ্র একটা কণা, খুবই হালকা একটা কণা। কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়ন ভারী এবং বড়, তো এরা বারবার দিক চেঞ্জ করতে পারবে না, এদের মোমেন্টাম অনেক বেশি হয়। ঠিক আছে, এদের ভরবেগ অনেক বেশি হয়, ভরবেগ বেশি হলে দিক চেঞ্জ করা খুব কঠিন, তাই না? এখানে এসি ইউজ করা হয় না। এসি ইউজ করলে তড়িৎ বিশ্লেষণের ফলে তড়িৎ উৎপন্ন হবে না, বোঝা গেছে? এবার আরেকটা কথা মাথায় রাখবে, এই যে তড়িৎ বিশ্লেষণ পদার্থে যে তড়িৎ বিশ্লেষণ যে ঘটানো যে হচ্ছে, এখানে টোটাল চার্জটা কিন্তু অলওয়েজ সেম হবে। যেমন ধরে নিলাম AlOH এর হোল 3, এর গলিত দ্রবণকে আমরা তড়িৎ বিশ্লেষণ ঘটানো হচ্ছে। এখানে বিশ্লেষণ হয় কী তৈরি করবে? AlOH এর হোল 3 মানে Al3+ এর একটা কণা তৈরি করবে, আর OH তিনটে OH কণা তৈরি করবে, তাই তো নাকি? কারণ Al এর মাথায় +3 রয়েছে, Al3+ তৈরি করবে, Al3+ একটা, আর OH- হচ্ছে একটা। টোটাল চার্জটা তাহলে কত হবে? এখানে রয়েছে 3 চার্জ, মানে +3, আর এখানে রয়েছে কত? এখানে রয়েছে +3, আর এখানে রয়েছে কত? তিনটে মাইনাস চার্জ, তিনটে -1 মানে -3, মানে 3 × -1, তাই তো নাকি? 3 × -1 মানে -3, 3 × -1 মানে -3। টোটাল চার্জটা কত হলো তাহলে? +3 আর -3, টোটাল চার্জটা হবে 0। কিন্তু একটা কথা মাথায় রাখবে, ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা যে সমান হবে তার কোনো মানে নেই, তাই তো? যেমন AlOH এর হোল 3, যে উদাহরণটা যেটা দেখানো হচ্ছিল, AlOH এর হোল 3, এখানে কটা ক্যাটায়ন তৈরি করছে? একটা ক্যাটায়ন তৈরি করছে, Al3+, একটা ক্যাটায়ন। এবং কটা অ্যানায়ন তৈরি করছে? তিনটে অ্যানায়ন তৈরি করছে। চার্জটা সমান হবে, টোটাল চার্জটা সমান, এখানে +3 হবে, এখানে টোটাল মিলে কত হচ্ছে? -3 হচ্ছে। কিন্তু এখানে কিন্তু একটা ক্যাটায়ন তৈরি হচ্ছে, এখানে তিনটে অ্যানায়ন তৈরি হচ্ছে। মানে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা যাদের সমান হবে, ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা সমান হবে তার কোনো মানে নেই। কিন্তু টোটাল চার্জটা এখানে +3 হবে, এখানে -3 হবে, অপোজিট চার্জ যুক্ত হবে, অপোজিট বিপরীত চিহ্ন যুক্ত এবং সমান মানের হবে, মড নিলে সমান হবে। এখানে +3 হচ্ছে, এখানে হচ্ছে -3 হচ্ছে, মানে টোটাল চার্জটা সমান হবে এবং বিপরীত চিহ্ন যুক্ত হবে।
একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হবে, আর টোটাল চার্জটাকে যোগ করলে হবে 0। কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা সমান হবে না কখনো। এটা কোশ্চেন হয় যে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা কি সমান হয় এই তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে। ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা সমান হবে তার কোনো মানে নেই। টোটাল চার্জটা 0 হবে, ঠিক আছে, মানে একটার অপোজিট আরেকটা হবে। যেমন আরেকটা উদাহরণ দেখো, Al2O3, Al2O3, ঠিক আছে, Al2O3 ভেঙে কি তৈরি করবে? এল এর মাথায় থাকে +3 চার্জ আর অক্সিজেনের মাথায় থাকে +2 চার্জ, এইভাবে করে ভাঙার কথা। মানে দুটো Al3+ তৈরি করবে, দুটো Al3+ তৈরি করবে, আর তিনটে O2- তৈরি করবে, ঠিক আছে। এখানে দেখো দুটো ক্যাটায়ন তৈরি করেছে, দুটো অ্যানায়ন তৈরি করেছে, কিন্তু টোটাল চার্জটা কত দেখো, 2 × +3, মানে এখানে চার্জ হচ্ছে +6, এখানে 3 × -2, এখানে -2, তো 3 × -3 মানে -6, 6 + 6 মানে 0 হওয়ার কথা, কিন্তু ক্যাটায়ন তৈরি হয়েছে দুটো, অ্যানায়ন তৈরি হয়েছে তিনটা। তার মানে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা সমান হবে তার কোনো মানে নেই, কিন্তু টোটাল চার্জটা 0 হবে। টোটাল চার্জটা 0 হবে মানে একটা অপোজিটের বিপরীত চিহ্নযুক্ত হবে, ঠিক আছে। এটা হচ্ছে মেন পয়েন্ট। তাহলে স্টেটমেন্ট কী কী মনে রাখতে হবে আমাদের? তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে অলওয়েজ আমরা ডিসি কারেন্ট ইউজ করব, এসি কারেন্ট ইউজ করা চলবে না, এসি কারেন্ট ইউজ করা চলবে না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন যে উৎপন্ন হবে তার সংখ্যা যে সমান হবে তার কোনো মানে নেই। সমান সংখ্যাযুক্ত যে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করবে তার কোনো মানে নেই, কিন্তু টোটাল চার্জটা হওয়ার কথা 0, ঠিক আছে। আর কি কথা, ক্যাথোডে হয় অলওয়েজ বিজারণ, ক্যাথোডে হয় অলওয়েজ বিজারণ এবং অ্যানোডে হয় জারণ। বিজারণ কাকে বলা হয়? বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা, আর জারণ মানে হচ্ছে ইলেকট্রন বর্জন করা। অ্যানোডে হচ্ছে ইলেকট্রন বর্জন করে, কে কে ইলেকট্রন বর্জন করে? অ্যানায়ন যেটা, সেটা হচ্ছে ইলেকট্রন বর্জন করে, তখন সেটা হয় জারণ। আর ক্যাথোডে কি হয়? ক্যাথোডে হচ্ছে ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করে, তখন ক্যাথোডে হয় বিজারণ, ঠিক আছে। এরপর শুরু হবে আমাদের মেন আরেকটা জিনিস, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যেটা পড়ানো হবে সেটা অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে নেই, ক্লাস 10-এর সিলেবাসে অ্যাকচুয়ালি নেই, কিন্তু এটা যদি বোঝা হয় পরের অনেক কিছু জিনিস আমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে। কিন্তু এত মুখস্থ করে কোনো লাভ নেই, একটুখানি বুঝে নেওয়া ভালো। এটা আমাদের ক্লাস 12-এ রয়েছে, কিন্তু এত কিছু মানে কিন্তু এটা যদি বোঝানো হয় তাহলে আমাদের অনেক কিছু মনে রাখতে হবে, অনেক কিছু মুখস্থ রাখতে হবে, কিন্তু অত মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। যেটা শেখানো হচ্ছে একটুখানি ভালো করে বোঝবার চেষ্টা করবে, কঠিন নয় এটা, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে, এটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল সিরিজ প্লাস চার্জের ক্ষেত্রে, এটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল সিরিজ প্লাস চার্জের ক্ষেত্রে। এটা দ্বারা কি বোঝানো হয়, যত নিচে আসবে, যত নিচে আসবে, তার মানে কি নিচে আসা মানে এই দিকে, এটা হচ্ছে নিচ, এটা হচ্ছে উপর। প্রথমে কি রয়েছে এলআই, প্রথমে রয়েছে এলআই, প্রথমে রয়েছে এলআই, তারপর রয়েছে কে, তারপর রয়েছে বিএ, তারপর রয়েছে এসআর, তারপর রয়েছে ক্যালসিয়াম, তারপর রয়েছে এনএ, তারপর এমজি, তারপর এল, এমএন, জেডএন, এফই, সিআর, সিডি, সিও, এনআই, এসএন, পিবি, এইচ, সিইউ, এইচজি, পিটি, এইউ, ঠিক আছে। এটা হচ্ছে সব থেকে নিচে, এটা হচ্ছে সব থেকে উপরে। এটার মানে কি, এই কথার মানে হচ্ছে ধরে নিলাম এলআই প্লাস আয়ন রয়েছে একটা, আর EU3+ আয়ন রয়েছে একটা, ঠিক আছে। এই দুটো যদি আয়ন যদি একটা তড়িৎ বিশ্লেষক পদার্থের একসাথে থাকে, তাহলে কোনটা প্রথমে যাবে, কোনটা প্রথমে যাবে ইয়ের কাছে, ক্যাথোডের কাছে, মানে কোনটা হচ্ছে সর্বপ্রথমে ডিপোজিট হবে, তার রেট হচ্ছে এইটা। মানে এলআই প্লাস এবং EU3+ দুটো যদি একটা তরলে যদি থাকে আর তড়িৎ বিশ্লেষণ ঘটানোর সময়, তাহলে দেখা যাবে এই নিচের দিকের জিনিসটা আগে থাকবে, আগে যাবে। যেমন ধরো Mg+ আর L3, যেমন ধরো এনএ আর এমজির কথা ধরো, Na+ রয়েছে আর Mg+ও রয়েছে, Mg2+ও রয়েছে, ঠিক আছে। কোনো একটা দ্রবণে Na+ রয়েছে, Mg2+ও রয়েছে, তাহলে কি দেখা যাবে Mg2+টা প্রথমে ডিপোজিট হচ্ছে, Na+টা ডিপোজিট হচ্ছে না, Na+টা দ্রবণেই থেকে যাচ্ছে। Mg2+ দেখা যাচ্ছে সর্বপ্রথমে এই কি হওয়ার জন্য চলে যাচ্ছে, জারণ হওয়ার জন্য চলে যাচ্ছে, মানে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, যত নিচে গেছে তত ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি, উপর থেকে নিচে আসবার সময় ইলেকট্রন গ্রহণের প্রবণতাটা বেশি, উপর থেকে যত নিচে আসছে তত হচ্ছে ইলেকট্রন গ্রহণের প্রবণতাটা বেশি। তাহলে দুটো যদি একসাথেই থাকে, যেমন ধরো সিডি রয়েছে, সিডির আয়ন রয়েছে, আর হচ্ছে ক্যালসিয়ামের মানে সিওর আয়ন রয়েছে, সিডি আর সি একসাথে রয়েছে কোনো একটা তড়িৎ বিশ্লেষক পদার্থের দ্রবণে, ঠিক আছে। তাহলে কি দেখা যাবে, সিডি আর সিও কোনটা নিচে রয়েছে, সিওটা নিচে রয়েছে, তার মানে সিওটা হচ্ছে সর্বপ্রথমে যাবে ইলেকট্রন গ্রহণ করতে, এটা যাবে না। এই দুটো যদি একসাথে যদি থাকে তাহলে দেখাবে CO2+টা যাবে, CD2+টা যাবে না। তাহলে এটা কি, এটাকে বলে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা মনে রাখলে আমরা বুঝতে পারবো যে কোনটা অ্যাকচুয়ালি ডিপোজিট হবে, মানে দুটো তিনটে আয়ন একসাথে থাকলে কোনটা অ্যাকচুয়ালি ডিপোজিট হবে সেটা আমরা বুঝতে পারবো। তো এটা আমরা একটা মনে রাখতে হবে, এই যে এই সিরিজটা আমরা মনে রাখতে হবে। মনে রাখার একটা ট্রিক দেখানো হয়েছে, এই যে লেকে, বাঁশরি, কানা, মঙ্গলমান,
জনফি ক্রো সিডি কো নেই শোনা পর হাম গায়ে চাপা চাপা। ঠিক আছে, এবারে তোমরা নিজের মতো ট্রিক তৈরি করতে পারো, কিন্তু এখানে একটা ট্রিক দেখানো হয়েছে। লেকে, লেকে এলাই মানে এলাইকে, ঠিক আছে, লেকে। বাঁশুড়ি, বিএসআর বাঁশুড়ি। কানা, সিএনএ কানা। মঙ্গল, মঙ্গল এমজিএল, ঠিক আছে। মন, মন। জনফিক্রো, জেডএন এফিসিআর, জনফিক্রো। সিডি को नहीं सुना, सीडी, सीडी। को, सीओ को। नहीं, नहीं सुना, एनआईएसएन, नहीं सुना। पर, पीबी মানে পব, पर। হাম, এইচ মানে হাম। গায়েটা উজ্জ, ঠিক আছে, গায়েটা নেই। চাপা চাপা, চাপা মানে কি? চাপা মানে সি এইচ এ পি এ, সিউ এইচ জি, সি এইচ এ পি এ, সিউ এইচ জি পিটি এ ইউ, ঠিক আছে। এখানে একটুখানি ভুল হয়ে গেছে, এখানে সিউর পরে এটা একটা এজি ঢোকার কথা ছিল, ঠিক আছে। সিউর পরে এখানে একটা এজি ঢোকার কথা ছিল, এখানে একটা এজি আসার কথা ছিল, ঠিক আছে। চাপা চাপা, সি এইচ এ পি এ। এখানে সি মানে সিইউ, এইচ মানে এইচ জি, এ মানে হচ্ছে এজি, পি মানে হচ্ছে পিটি, এ মানে হচ্ছে এইউ। এখানে সিউর পরে জাস্ট একটা এজি ঢুকবে, ঠিক আছে। এটা একবার ঢুকিয়ে নেবে, মানে সিরিজটা এটা মনে রাখতে হবে এরকমভাবে, এরকমভাবে মনে রাখতে পারো। লেকে বাঁশুড়ি কানা মঙ্গলমান জনফিক্রো সিডি को नहीं सुना पर हम गाए চাপা চাপা। লেকে মানে এলআইকে, বাঁশুড়ি মানে বিএসআর, কানা সিএনএ কানা, তো মঙ্গলমান এমজিএল। জনফিক্রো, জনফিক্রো। सीडी को नहीं सुना, सीडी को नहीं सुना, सीडी को नहीं सुना पर पीबी हम गाए, गाएटा উজ্জ চাপা চাপা, সিউ এইচ জি এজি পিটি এইউ, ঠিক আছে। বেশটা মনে রাখবে। এটা হচ্ছে পজিটিভ চার্জের ক্ষেত্রে, মানে এটা দ্বারা কি বোঝানো যাবে, ধরুন আমি এলআই প্লাস আর কে প্লাস যদি একশো যদি থাকে, এলআই প্লাস আর কে প্লাস কোনটা নিচে রয়েছে? কে প্লাসের নিচে রয়েছে, কে প্লাসটা প্রথমে ডিপোজিট হবে। যেমন ধরো আবার আরও একটা উদাহরণ দিয়ে বোঝো, যেমন ধরো এনএ প্লাস রয়েছে, আর রয়েছে ধরো দ্রবণে রয়েছে ধরো এইটা ধরো জেড এন টু প্লাস রয়েছে, আর ধরো রয়েছে আরও একটা ধরো রয়েছে এসআর রয়েছে, এসআর টু প্লাস রয়েছে। তাহলে কোনটা প্রথমে ডিপোজিট হবে, কোনটা নিচে রয়েছে সব থেকে? এসআরটা রয়েছে এইখানে, এসআরটা তো এইখানে রয়েছে, এনএটা রয়েছে এইখানে, আর জেডএনটা রয়েছে এইখানে, জেডএনটা রয়েছে সব থেকে নিচে। তাই না, এটা হচ্ছে সবার প্রথমে ইলেকট্রন গ্রহণ করতে যাবে, মানে এটাই হচ্ছে সর্বপ্রথম যাবে কার কাছে? ক্যাথোডে যাবে সবার প্রথম। এটা মানে এই দুটো হচ্ছে দ্রবণে থেকে যাবে, এইটা হচ্ছে ডিপোজিট হতে চলে যাবে, মানে এটা হচ্ছে জেডএন টু প্লাস ক্যাথোডের দিকে ইলেকট্রন গ্রহণ করে জেডএন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এটা দ্বারা এটাই বোঝানো হয়। দ্রবণে অনেকগুলো ক্যাটায়ন থাকলে কোনটা সর্বপ্রথম ডিপোজিট হতে যাবে। তারপর হচ্ছে এরকম অ্যানায়নের একটা সিরিজ রয়েছে, অ্যানায়নের সিরিজ হচ্ছে এটা, ঠিক আছে। শোনো, শোনো ও কাল বাড়ি যাবে, ঠিক আছে। শোনো মানে কি? এসও ফোর টু মাইনাস, সো নো। সো মানে হচ্ছে এসও ফোর টু মাইনাস, নো মানে এনও থ্রি মাইনাস, ও এই যে ও, ও ওইচ মাইনাস মানে ও, কাল সিএল মাইনাস কাল, বাড়ি বিআরআই বাড়ি, বিআর মাইনাস আই মাইনাস। এটা দ্বারা কি বোঝানো হবে? যেমন ধরো কোনো একটা দ্রবণে রয়েছে ওইচ মাইনাস আর সিএল মাইনাস একসাথে রয়েছে, ওইচ মাইনাসও রয়েছে কোনো একটা দ্রবণে, সিএল মাইনাসও রয়েছে একটা দ্রবণে, তাহলে কোনটা প্রথমে ডিপোজিট হতে যাবে? সিএল মাইনাসটা সবার প্রথমে ডিপোজিট হতে যাবে, ওইচ মাইনাসটা দ্রবণে থেকে যাবে। যেমন ধরো কোনো একটা দ্রবণে রয়েছে এসও ফোর টু মাইনাস রয়েছে আর ওইচ মাইনাস রয়েছে, এসও ফোর টু মাইনাস রয়েছে আর ওইচ মাইনাসও রয়েছে দ্রবণে, তাহলে কোনটা প্রথমে ডিপোজিট হতে যাবে? ওইচ মাইনাসটা চলে যাবে, ওইচ মাইনাসটা অ্যানোডে চলে যাবে, দিয়ে ইলেকট্রন বর্জন করে দেবে, মানে ওইচ মাইনাসটা ডিপোজিট হয়ে কী তৈরি করবে? ওইচ মাইনাসটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ওইচ তৈরি করবে, ওইচ থেকে আবার ভেঙে গিয়ে যেরকম তৈরি হয় ও টু আর এইচ টু তৈরি করে, ঠিক আছে। এরকম মানে নিচে যত থাকবে তত সহজে ইলেকট্রন এখানে তত সহজে ডিপোজিট হবে। পজিটিভের ক্ষেত্রে ওই ইয়েটা ছিল, ওই সিরিজটা ছিল, অ্যানায়নের ক্ষেত্রে এই সিরিজটা, এটা মনে রাখবে। এবারে ওই ইলেকট্রোকেমিক্যাল সিরিজের ব্যবহার কোথায় কোথায় হয় দেখো, কীরকমভাবে ইউজ করা যায় দেখো। আমরা প্রথমে কি দেখেছিলাম? গলিত এনএসিএলের তড়িৎ বিশ্লেষণ দেখেছিলাম। গলিত এনএসিএল কী ছিল? শুধুমাত্র এনএ প্লাস আর সিএল মাইনাস আয়ন ছিল, এনএ প্লাস আর সিএল মাইনাস আয়ন ছিল। এখানে কোনো অসুবিধা নেই। এনএ প্লাস গেছিলো কার কাছে? এনএ প্লাস গেছিলো ক্যাথোডের কাছে, ক্যাথোড মানে হচ্ছে মাইনাস, ক্যাথোডের কাছে গেছিলো, আর অ্যানোড মানে হচ্ছে প্লাস, অ্যানোডের কাছে গেছিলো সিএল মাইনাস। সিএল মাইনাস গিয়ে এখানে সিএল টু গ্যাস উৎপন্ন করে দিয়েছিল, আর এনএ প্লাস এখানে গিয়ে এনএ তৈরি করে দিয়েছিল, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এবার ভাবো, আমি যদি এনএসিএল এর জলীয় দ্রবণ নিই, এনএসিএল এর জলীয় দ্রবণ, এনএসিএল এর জলীয় দ্রবণ মানে কি? ওখানে এনএসিএলও রয়েছে আবার এইচ টুও রয়েছে,
তার মানে যখন তড়িৎ যখন চালানো হবে তখন NaClও ভাঙবে, Na+Cl- তৈরি করবে, আবার H2ও ভাঙবে, H2 ভেঙে কী তৈরি করবে, H+ আর OH- তৈরি করবে, তাই তো নাকি? এবারে ভালো করে দেখো তাহলে আমাদের কী আয়ন বেরোলো। ক্যাটায়ন বেরোলো Na+ আর H+, আর অ্যানায়ন কী বেরোলো, Cl- আর OH-, তাই তো? এবার আমাদের দেখতে হবে কোনটা, এবার আমাদের তাহলে বুঝতে পারছি না কোনটা যাবে, কোন প্লাসটা যাবে ক্যাটায়নের কাছে আর কোন মাইনাসটা যাবে অ্যানায়নের কাছে, কোন অ্যানায়নটা যাবে অ্যানোডের কাছে, সেটা বুঝবার জন্য আমাদের ইলেকট্রোকেমিক্যাল সিরিজ লাগাতে হবে। মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? একটা ক্যাথোড ছিল, একটা অ্যানোড ছিল, ক্যাথোড হচ্ছে মাইনাস, অ্যানোড হচ্ছে প্লাস, দিয়ে আমরা কি করেছি, NaCl এর জলীয় দ্রবণকে এখানে রেখেছি। NaCl এর জলীয় দ্রবণকে রাখবার পর এখানে Na+Cl- তৈরি হয়েছে, Na+ আর Cl- তৈরি হয়েছে, আর H+ আর OH- তৈরি হয়েছে। এবারে প্রোডাক্টগুলো কী হবে, ক্যাথোডে কী তৈরি হবে আর অ্যানোডে কী তৈরি হবে, সেটা বুঝবার জন্য আমাদের তো বুঝতে হবে যে কোন জিনিসটা ক্যাথোডের কাছে যাবে আর কোন জিনিসটা অ্যানোডের কাছে যাবে। ক্যাথোডের কাছে কে যেতে চায়, ক্যাথোড মানে তো মাইনাস, ক্যাথোডের কাছে H+ যেতে চায়, আবার Na+ যেতে চায়, কিন্তু এদের মধ্যে বেশি যেতে চায় কে, সেটা জানবার যে আমাদের ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা দেখতে হবে। ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা দেখো, এখানে Na+ রয়েছে আর H+ রয়েছে, Na+ রয়েছে আর H+ রয়েছে। সিরিজটা দেখো Na+ কোথায় রয়েছে, সিরিজটা দেখো Na+ কোথায় রয়েছে, Na+ রয়েছে, Na রয়েছে এখানে, আর H রয়েছে এখানে। তাহলে Na আর H একসাথে যদি থাকে, এটা তো নিচে রয়েছে, এখান থেকে তো পাশে নিচে গেছে, মানে Na নিচে রয়েছে H, তার মানে কোনটা আগে যাবে, Na+ আর H+ দুটো একসাথে থাকলে কোনটা আগে যাওয়ার কথা, H+ আগে যাওয়ার কথা। এখানেও সেই জিনিসটাই হবে, এখানে Na+ এবং H+ একসাথে রয়েছে, এখানে Na+ আর H+ একসাথে রয়েছে, তাহলে Hটা প্রথমে যাবে, Na+ থেকে যাবে, H+ কোথায় চলে যাবে, এইখানে চলে যাবে মাইনাসের কাছে, মাইনাস মানে ক্যাথোড, ক্যাথোড দিকে H+ চলে যাবে। আর এখানে কী রয়েছে, Cl- রয়েছে আর OH- রয়েছে, Cl- আর OH- এর মধ্যে কোনটা যাবে, Cl- আর H- এর মধ্যে কোনটা রয়েছে, এখানে রয়েছে Cl- আর OH- রয়েছে এই পাশে, মানে OH- আর Cl- একসাথে থাকলে কোনটা যাবে, এটা উপর থেকে নিচে হচ্ছে এইটা, তাহলে Cl- প্রথমে যাবে কার কাছে, অ্যানোডের কাছে। তো সেই জিনিসটা এখানেও হবে, যে Cl- আর OH- একসাথে রয়েছে, Cl- আর OH- একসাথে রয়েছে, তো কোনটা যাবে, Cl- প্রথমে চলে যাবে কার কাছে, এর কাছে, অ্যানোডের কাছে। দিয়ে Cl- গিয়ে কী তৈরি করবে, Cl- ইলেকট্রন ছেড়ে দিয়ে Cl তৈরি করবে, আর Cl যুক্ত হয়ে গিয়ে Cl2 গ্যাস তৈরি করবে, কিন্তু এখানে কি তৈরি হচ্ছে, H+ যাচ্ছে, H+ গিয়ে ইলেকট্রন গ্রহণ করে H2 উৎপন্ন করছে। ওটার ক্ষেত্রে কি উৎপন্ন হয়েছিল, এমনি গলিত NaCl এর ক্ষেত্রে কি উৎপন্ন হয়েছিল, Na উৎপন্ন হয়েছিল, কিন্তু এখানে কি তৈরি হচ্ছে, H2 উৎপন্ন হচ্ছে। দুটোর ক্ষেত্রে প্রোডাক্ট আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু এটা যদি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দিয়ে যদি বোঝানো হতো, আমাদের মুখস্থ রাখতে হতো, সেরকম মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। সেরকমই আরও কয়েকটা তড়িৎ বিশ্লেষণ আমাদের শিখতে হবে, বইতে যেগুলো থাকবে। প্রথমে যে জলের তড়িৎ বিশ্লেষণ, জলের তড়িৎ বিশ্লেষণে কী করা হয়, শুধুমাত্র জল রাখা হয় না, শুধুমাত্র H2 রাখা হয় না, H2 রাখা হয় না, তার সাথে আরও কিছুটা অ্যাসিডও মেশানো হয়, H2SO4 অ্যাসিড মিশিয়ে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে এখানে কী আয়ন তৈরি হবে, H+ আর OH- আয়নও তৈরি হলো, আর এখানে কী আয়ন তৈরি হলো, H+ আর SO4 - এবার একই রকমভাবে কী আয়ন তৈরি হয়েছে, এখানে ক্যাটায়ন দুটো তৈরি হয়েছে, H+ আর H+, দুটোই একই আয়ন, তো কোনো অসুবিধা নেই, H+ই যাবে হচ্ছে ক্যাথোডের দিকে, সরি অ্যানোডের দিকে, হ্যাঁ ক্যাথোডের দিকে, ক্যাটায়ন যায় ক্যাথোডের দিকে, এটা যাবে ক্যাথোডের দিকে। আর এখানে কি OH- আর SO4 - রয়েছে, এর মধ্যে কোনটা যাবে, এটা আমাদের ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বুঝতে হবে। এবার দেখো SO4 - সামনে রয়েছে, OH- রয়েছে পিছনে, তাহলে OH- যাবে, OH- নিচে রয়েছে, মানে কি OH- যাবে প্রথমে, OH- যাবে, মানে ব্যাপারটা কি বোঝা গেল, জলের তড়িৎ দ্রবণের ক্ষেত্রে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, মানে এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। এখানে কি আয়ন তৈরি হয়েছিল, H+ আর OH- আয়ন ছিল, আর H+ আর SO4 - আয়ন ছিল। H+ এর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, H+ চলে যাবে ক্যাথোডের দিকে, দিয়ে ক্যাথোডে কী তৈরি করবে, H+ ইলেকট্রন গ্রহণ করে
এইচ তৈরি করবে, আর দুটো এইচ একসাথে মিশে গিয়ে H2 গ্যাস উৎপন্ন করবে। আর অ্যানোডের ক্ষেত্রে কি হবে, অ্যানোডের ক্ষেত্রে SO4 মাইনাস এবং OH মাইনাস রয়েছে, এবং SO4 মাইনাস উপরে রয়েছে, OH মাইনাস নিচে রয়েছে। তার মানে OH মাইনাস যাবে প্রথমে, OH মাইনাস যাবে হচ্ছে অ্যানোডের দিকে, OH মাইনাস অ্যানোডের দিকে কি করবে, OH মাইনাস অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করবে, ইলেকট্রন বর্জন করে OH তৈরি করবে। এবার OH আবার চারটে OH একসাথে এরকমভাবে বিক্রিয়া হয়, চারটে OH একসাথে এরকমভাবে ভেঙে গিয়ে 2H2O প্লাস O2 গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এখানে তাহলে কী তৈরি হলো, এখানে H2 গ্যাস উৎপন্ন হলো, এখানে তৈরি হলো O2 গ্যাস। বোঝা গেছে, জলের তৈরি বিশ্লেষণ করলে এরকমভাবে H2 গ্যাস আর O2 গ্যাস উৎপন্ন হয়। এবারে এই যে H2 এর এই O2 যে উৎপন্ন যে হলো, H2 উৎপন্ন হলো কোথায়, H2 উৎপন্ন হলো ক্যাথোডে, আর O2 উৎপন্ন হলো কোথায়, অ্যানোডে। এবার এই গ্যাস দুটোর অনুপাত হয় 2:1, H2 হচ্ছে 2 আর O2 হচ্ছে 1। এদের মানে এটা 2 মোল উৎপন্ন হলে এটা 1 মোল O2 উৎপন্ন হবে, এখানে 2 মোল H2 উৎপন্ন হলে 1 মোল O2 উৎপন্ন হবে। এটা হচ্ছে কোশ্চেন আছে যে কত অনুপাতে উৎপন্ন হয়, 2:1 অনুপাতে উৎপন্ন হয়। ঠিক আছে, এটা মনে রাখবে যে 2:1 অনুপাতে H2 আর O2 উৎপন্ন হয়। এবার এটা যে H2 সেটা চিনবো কীভাবে, আমরা তো দুটো গ্যাস উৎপন্ন হয়েছে জাস্ট, ক্যাথোড আর অ্যানোডে দুটো জাস্ট গ্যাস উৎপন্ন হয়েছে, আমরা এটা চিনবো কী করে এটা H2, কী করে আমরা চিনবো যেটা হচ্ছে O2। এখানে ক্যাথোডের গ্যাসের ক্ষেত্রে কী দেখা যাবে, যেটা হচ্ছে নীলসে খাতারে জলে, এই H2 গ্যাসের শনাক্তকরণ যেভাবে করা হয় এটা দেখা যাবে এটা নীলসে খাতারে জ্বলছে। আর O2 ক্ষেত্রে কী হবে, এই গ্যাসটার ক্ষেত্রে দেখা যাবে যে এটা হচ্ছে জ্বলন্ত শলাকা ডোবানো হলে, মানে জ্বলন্ত শলাকা ডোবানো হলে এটা উজ্জ্বলভাবে জ্বলবে, O2 গ্যাস যেরকমভাবে চিহ্নিত করা হয়। ঠিক আছে, মানে ক্যাথোডে একটা গ্যাস উৎপন্ন হয়েছে, ধরো H2 গ্যাস উৎপন্ন হয়েছে, আমরা চিনি না এটা H2 গ্যাস, আমরা কি দেখব, এখানে এটা হচ্ছে এই গ্যাসটা আগুনে ধরলে দেখা যাবে এটা নীল শিখা দ্বারা জ্বলবে, তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে H2 গ্যাস। আর এখানে একটা গ্যাস উৎপন্ন হয়েছে, অ্যানোডে একটা গ্যাস উৎপন্ন হয়েছে, এখানে তাকে একটা জ্বলন্ত শিখা, জ্বলন্ত একটা শলাকা মানে দেশলাই কাঠি একটা দিলে দেখা যাবে এটা উজ্জ্বলভাবে জ্বলছে, তাহলে এটা বোঝা যাবে এটা হচ্ছে O2 গ্যাস। ঠিক আছে, এটা চিহ্নিতকরণ পরীক্ষা। তারপর আরও একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে CuSO4 এর জলীয় দ্রবণ। CuSO4 এর জলীয় দ্রবণের বিশ্লেষণ কীরকম হয়। এটা ধরো হচ্ছে ক্যাথোড, ক্যাথোড মানে মাইনাস, অ্যানোড মানে হচ্ছে প্লাস, এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। এবারে CuSO4 এর জলীয় দ্রবণ রাখা হয়েছে। CuSO4 এর জলীয় দ্রবণ মানে কি, CuSO4 রয়েছে প্লাস H2O রয়েছে, CuSO4 রয়েছে আর H2O রয়েছে। CuSO4 এর জলীয় দ্রবণ মানে সরি H2SO4 বলছি, H2O রয়েছে, H2O রয়েছে, CuSO4 এর জলীয় দ্রবণ, CuSO4 আর H2O। তাহলে এখানে কি উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে, Cu2 প্লাস উৎপন্ন হবে, আর SO4 মাইনাস উৎপন্ন হবে, তাই তো। আর এখানে কি তৈরি হবে, H প্লাস তৈরি হবে আর OH মাইনাস তৈরি হবে। এবারে তাহলে আমাদের কি আয়ন রইল, Cu2 প্লাস আয়ন রইল, H প্লাস আয়ন রইল, আর এই পাশে তৈরি হলো SO4 মাইনাস, আর এই পাশে তৈরি হলো OH মাইনাস। এবারে Cu2 প্লাস আর H প্লাসের মধ্যে কোনটা আগে যাবে, কোনটা নিচে রয়েছে, Cu2 নিচে রয়েছে, Hটা তার আগে রয়েছে, তার মানে Cu2 যাবে প্রথমে, মানে Cu2 প্লাস কোথায় চলে যাবে, ক্যাটায়ন যাবে ক্যাথোডের দিকে, ক্যাথোডে চলে যাবে, ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে, মানে Cu2 প্লাস ইলেকট্রন ক্যাথোডে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে Cu উৎপন্ন করে নেবে। ঠিক আছে, এবারে অ্যানোডে SO4 মাইনাস আর OH মাইনাস রয়েছে। ঠিক আছে, এবার SO4 মাইনাস আর OH মাইনাসের মধ্যে কোনোটা যদি হয়, তাহলে SO4 মাইনাস উপরে রয়েছে, OH মাইনাস নিচে রয়েছে, তাহলে OH মাইনাস যাওয়ার কথা ছিল। ঠিক আছে, কিন্তু এখানে একটুখানি ব্যতিক্রম হয়, এটা আমাদের বুঝতে হবে কি ব্যতিক্রম হয়। আমরা অ্যাকচুয়ালি CuSO4 এর জলীয় দ্রবণ যেটা বিক্রিয়াটা আমরা যে ঘটানো হচ্ছে, এখানে যে তড়িৎদ্বারগুলো যে রেখেছিলাম না, এটা কপারের তড়িৎদ্বার রেখেছিলাম, এটাও কপারের তড়িৎদ্বার, এটাও কপারের তড়িৎদ্বার। ঠিক আছে, এবারে ক্যাথোডের বিক্রিয়াটা আমাদের তো বোঝা গেছে, এটা হচ্ছে ক্যাথোড হচ্ছে মাইনাস, অ্যানোড হচ্ছে প্লাস। ক্যাথোডের বিক্রিয়াটা আমাদের বোঝা গেছে, ক্যাথোডে কি গেছে, ক্যাথোডে Cu2 প্লাস চলে গেছে, ক্যাথোডে হচ্ছে Cu2 প্লাস চলে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে Cu উৎপন্ন করে দিয়েছে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু অ্যানোডে বিক্রিয়াটা কী হবে সেটা একটুখানি সমস্যা হয়। আমরা এখানে কী দিয়েছিলাম, SO4 মাইনাস আয়ন ছিল আর OH মাইনাস আয়ন ছিল। ঠিক আছে, এই দুটো আয়নের মধ্যে যদি হতো কোন আয়নটা ডিপোজিট হতে যেত, OH মাইনাসটা প্রথমে যেত, কিন্তু এক্ষেত্রে এই OH মাইনাস যাওয়ার থেকে এটা আরেকটা এনার্জি কনজিউমিং একটা স্টেপ হয়, সেটা হচ্ছে কি, এই Cuটা ভেঙে যায়, এই যে Cu যে তড়িৎদ্বারটা ইউজ করেছিলাম, এই Cuটা কী হয়, অ্যানোডে এটা কী করে, ইলেকট্রন ছেড়ে দেয়, মানে এটা তো প্লাস চার্জ হয়ে রয়েছে, এখানে কি দেখা যায়, Cuটা হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেয়, দিয়ে Cu2 প্লাস হয়ে দ্রবণে চলে আসে। এখানে যে Cuটা মানে তড়িৎদ্বারের যে Cuটা, তড়িৎদ্বার তো Cu দিয়ে তৈরি ছিল, কপার দিয়ে তৈরি ছিল, সেই কপারের তড়িৎদ্বারের ওই কপারটা কিছু কপার কি করে, ইলেকট্রন ছেড়ে দিয়ে Cu2 প্লাস আয়ন হয়ে যায়,
CO2 প্লাস আয়ন হয়ে গিয়ে এখানে চলে আসে, মানে দ্রবণে চলে আসে। বোঝা গেছে? মানে অ্যানোডে বিক্রিয়াটা কি হলো, এই তড়িৎদ্বারটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তড়িৎদ্বারটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে এই ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে হতে কীরকম তৈরি করছে, মানে কপারটা হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, দিয়ে CO2 প্লাস উৎপন্ন করছে। আর কপারটা হচ্ছে এখানে যে কপারটা হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিয়ে CO2 প্লাস হয়ে দ্রবণে চলে আসছে। আর ক্যাথোডের বিক্রিয়াটা কীরকম হচ্ছে, এই যে দ্রবণে যে CO2 প্লাস ছিল আর এখান থেকে যে CO2 প্লাস যে উৎপন্ন হচ্ছে, সেই সব CO2 প্লাসগুলো এখানে এসে ইলেকট্রন গ্রহণ করে CO উৎপন্ন করছে। ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, ক্যাথোডে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে কপার উৎপন্ন করছে, আর অ্যানোডের যে কপারটা সেটা ক্ষয় হতে থাকছে। ঠিক আছে? বই থেকে আরেকবার পড়ে নেবে জিনিসটা, আরও ভালোভাবে মাথায় ঢুকে যাবে তাহলে। এবার আমাদের আরও একটা জিনিস দেখতে হবে যে ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে এরকম তড়িৎ বিশ্লেষণ কিভাবে ইউজ করা হয়। ধাতু নিষ্কাশনের জন্য, বিভিন্ন ধাতু নিষ্কাশনের জন্য, মানে ধাতু মানে কি, ধাতু তো অসাধ্য, মানে অশুদ্ধ যে ধাতু, মানে যে খনিজ যেটা, এরকম অ্যালুমিনিয়ামের হচ্ছে Al2O3, এখান বক্সাইড, এখান থেকে কী তৈরি করবো আমরা, অ্যালুমিনিয়াম নিষ্কাশন করব। সেরকম একই রকমভাবে আকরিকগুলো থেকে এনের আকরিক থেকে, পটাশিয়ামের আকরিক থেকে, ক্যালসিয়ামের আকরিক থেকে এরকমভাবে ধাতু নিষ্কাশন করা হয়, আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হয়। আমাদের সিলেবাসে শুধুমাত্র Al2O3 জানলেই হবে। Al2O3 থেকে আমরা Al2O3 2H2O, এখান থেকে আমরা Al নিষ্কাশন করি, Al2O3 2H2O, এখান থেকে আমরা Al নিষ্কাশন করি, অ্যালুমিনিয়াম নিষ্কাশন করি। কিন্তু আমাদের দেখা যায় যে Al2O3 2H2 এর যে গলনাঙ্ক সেটা প্রচণ্ড বেশি। গলনাঙ্ক আর গলাতে যদি পারি আমাদের তড়িৎ বিশ্লেষণ হবে না। গলাতে যদি পারি আমাদের তড়িৎ বিশ্লেষণ হয় না, কঠিন অবস্থায় তো আর তড়িৎ বিশ্লেষণ হয় না। কিন্তু এখানে দেখা যায় এর প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস, গলনাঙ্ক প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস, এত পরিমাণ তাপমাত্রা দিতে হবে যদি গলাতে হয়। আর গলিয়ে তো তবে গিয়ে তো আমরা তড়িৎ বিশ্লেষণ করতে পারবো, তড়িৎ বিশ্লেষণ করলে তবে গিয়ে আমরা ধাতুটা নিষ্কাশন করতে পারবো। আর আমরা কী করি, আমরা হচ্ছে এখানে কিছু অশুদ্ধি যোগ করি, যেমন CF2, বিভিন্ন অশুদ্ধি যোগ করা হয়, সেগুলো তোমরা বই একবার পড়ে নেবে। সেই অশুদ্ধিগুলো যোগ করলে কি হয়, এর গলনাঙ্কটা কমে আসে, 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রায় 600 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। 600 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসলে কি হলো, একে গলাতে আর বেশি তাপ প্রয়োগ করতে হলো না। এবার কী কী অশুদ্ধি যোগ করা হয় সেটা বইতে সমস্ত বইতে লেখা থাকে, বইতে একবার দেখে নেবে। ঠিক আছে? ক্রায়োলাইট যোগ করা হয়। ঠিক আছে? এরকম কিছু কিছু নাম রয়েছে, সেখান থেকে কোশ্চেন হয়। তারপরে হচ্ছে এবার Al2O3টা কীরকমভাবে তৈরি করা হবে। এবারে আমাদের তাহলে কী দেখা যাচ্ছে, Al2O3 এর তড়িৎ বিশ্লেষণ করলে কীভাবে এলটা নিষ্কাশন হবে সেটা আমাদের বুঝতে হবে। সে একই রকমভাবে নিষ্কাশন হবে। Al2O3 দ্রবণ যদি রাখা হয়, এখন কী কী থাকবে, কী আয়ন থাকবে, Al3+ আয়ন থাকবে, আর O2- আয়ন থাকবে, O2- আয়ন থাকবে। এবারে কি হবে তাহলে, Al3+ কার কাছে যাবে, Al3+ যাবে ক্যাথোডে, Al3+ যাবে ক্যাথোডে। ক্যাথোড মানে কি, ক্যাথোড মানে মাইনাস, আর অ্যানোড মানে হচ্ছে প্লাস, অ্যানোড মানে হচ্ছে প্লাস। Al3+টা যাবে এই ক্যাথোডে, ক্যাথোডে গিয়ে কী তৈরি করবে, Al3+ ইলেকট্রন গ্রহণ করে এল তৈরি করে নেবে। এই যে এলটা তৈরি হলো কোথা থেকে, Al2O3 এর যে দ্রবণটা ছিল সেখান থেকে এলটা আমরা তো বার করে ফেললাম। এটা তো আমরা তো বার করতে পারছিলাম না, এমনি যদি কঠিনভাবে যদি থাকতো তাহলে আমরা এটা বার করতে পারতাম না, Al2O3 আর এলটাকে আলাদা করতে পারতাম না, কিন্তু এখানে থেকে আলাদা হয়ে গেল। এবারে কি ছিল, O2- চলে যাবে কোথায়, O2- ইয়ের কাছে চলে যাবে অ্যানোডের কাছে। অ্যানোডের কাছে গিয়ে কী তৈরি করবে, O2- হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিয়ে O2 গ্যাস উৎপন্ন করবে। ব্যাস, তাহলে আমাদের কী তৈরি হলো, অ্যানোডে তৈরি হলো O2 গ্যাস, আর ক্যাথোডে তৈরি হলো এল। এই যে এটা হচ্ছে আমরা এলটা নিষ্কাশন করে ফেললাম। এবার আমাদের তড়িৎদ্বারটা কী কী ইউজ করতে আমাদের একটুখানি মনে রাখতে হবে এটা। ঠিক আছে? এই যে এখানে এই অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের ক্ষেত্রে অ্যানোড যেটা ইউজ করা হয়, সেটা হচ্ছে গ্রাফাইট দ্বারা তৈরি করা হয়। অ্যানোডটা হচ্ছে গ্রাফাইট দ্বারা তৈরি করা হয়, এটা মনে রাখবে একটুখানি। আর ক্যাথোডটা যেটা তৈরি করা হয় সেটা তৈরি করা হয় গ্যাস কার্বন বলে একটা এলিমেন্ট, গ্যাস কার্বন বলে একটা পদার্থ। এটা কোনো গ্যাস নয়, ঠিক আছে? গ্যাস কার্বন একটা পদার্থ হয়, সেই গ্যাস কার্বন দ্বারা তড়িৎদ্বার তৈরি করা হয় ক্যাথোডের। ঠিক আছে? এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের ক্ষেত্রে, Al2O3 বক্সাইড থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ক্ষেত্রে এইরকম তড়িৎদ্বারটা ইউজ করে করা হয়। আর কী তৈরি হয়, ক্যাথোডে তৈরি হয় কি, ক্যাথোডে তৈরি হয় তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম, ক্যাথোডে অ্যালুমিনিয়াম পাওয়া যায়, মানে ওই রকমভাবে Al2O3 থেকে অ্যালুমিনিয়াম পাওয়া গেল। আর অ্যানোডে কী পাওয়া গেল, অ্যানোডে উৎপন্ন হয়েছিল O2। ঠিক আছে? অ্যানোডে উৎপন্ন হয় O2। ব্যাস, এইভাবে করে ধাতু নিষ্কাশন করা হয়। তার মানে ধাতু নিষ্কাশনের ক্ষেত্রেও এই তড়িৎ বিশ্লেষণ একটা
তড়িৎ বিশ্লেষণ ইউজ করে একটা ভালো একটা জিনিস ভালোভাবে ধাতু নিষ্কাশন করা হয়। তারপর হচ্ছে আরও ইউজ করা হয় কার ক্ষেত্রে, ধাতুর পরিশোধনের ক্ষেত্রে। যেরকম ধরো কপারের পরিশোধন, কপারের পরিশোধন কীরকম করা হয়, মানে অশুদ্ধ কপার আর বিশুদ্ধ কপার, বিশুদ্ধ যেটা যেটা বিশুদ্ধ থাকবে, বিশুদ্ধ কপারকে আমরা ক্যাথোড হিসেবে ইউজ করি। এপাশে রয়েছে বিশুদ্ধ কপার, এপাশে রয়েছে বিশুদ্ধ কপার। বিশুদ্ধ কপারকে আমরা কী দ্বারা ইউজ করি, কীভাবে ইউজ করি, ক্যাথোডের হচ্ছে বিশুদ্ধ কপার ইউজ করি। আর অশুদ্ধ যেখান থেকে আমরা কপারটাকে শুদ্ধ করতে চাইছি সেটাকে আমরা অ্যানোড হিসেবে ইউজ করব। ঠিক আছে, অ্যানোড মানে কি, অ্যানোড মানে হচ্ছে প্লাসে হচ্ছে অশুদ্ধটাকে ইউজ করা হবে, আর বিশুদ্ধটাকে রাখা হবে ক্যাথোডে। আর এই অশুদ্ধ থেকে আমাদের বিশুদ্ধ করতে হবে মানে ধাতুটাকে। ঠিক আছে, এখানে অশুদ্ধ কপার ইউজ করা হয়েছে, এই অশুদ্ধ কপারকে আমাদের বিশুদ্ধ করতে হবে। কীভাবে বিশুদ্ধ হবে, আমরা এখানে যে দ্রবণটা ইউজ করব, এখানে দ্রবণটা যে ইউজ করবো সেটা হচ্ছে CuSO4 এর জলীয় দ্রবণ। ঠিক আছে, CuSO4 এর দ্রবণ, CuSO4 এর জলীয় দ্রবণ, CuSO4 এর দ্রবণ। এখানে তাহলে কি কি আমাদের থাকবে, কি কি তাহলে আমাদের এখানে চার্জ কি থাকবে, Cu2+ থাকবে আর SO4 থাকবে। ঠিক আছে, আর এখানে কি কি রইলো, এখানে রয়েছিল বিশুদ্ধ কপার, এখানে রয়েছিল অশুদ্ধ কপার। অশুদ্ধ কপার মানে হচ্ছে অ্যানোড, এখানে অশুদ্ধ কপার হচ্ছে অ্যানোড হিসেবে ইউজ করা হয়েছিল, বিশুদ্ধ কপার হচ্ছে ক্যাথোড হিসেবে ইউজ করা হয়েছিল। এবারে তাহলে কি হচ্ছে দেখা যাবে, এই যে এই কপারটা এখানে যাবে এই ইয়ের কাছে, তোমার ক্যাথোডের কাছে। অ্যানোড মানে হচ্ছে প্লাস, ক্যাথোড হচ্ছে মাইনাস। না, ক্যাথোডের কাছে যাবে না, হ্যাঁ কপারটা যাবে ক্যাথোডের কাছে, কপারটা যাবে ক্যাথোডের কাছে। Cu2+ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে কি তৈরি করবে, Cu উৎপন্ন করবে। আর এই যে কপারটা, অশুদ্ধ যে কপারটা, অশুদ্ধ কপারের মধ্যে তো অনেক কিছু ছিল। অশুদ্ধ কপার মানে অ্যাকচুয়ালি কী কী ছিল, অশুদ্ধ কপারের মধ্যে অশুদ্ধ কপার দ্বারা যেটা দ্বারা অ্যানোডটা তৈরি করা হয়েছে সেখানে তো অ্যাকচুয়ালি অনেকগুলো অশুদ্ধ ছিল, শুধুমাত্র কপার তো ছিল না, আরও বিভিন্ন এলিমেন্ট ছিল, যেমন ধরো সোনা ছিল, রূপো ছিল। ঠিক আছে, এগুলো এরকম অশুদ্ধিও ছিল। কিন্তু যখন এখানে তড়িৎ বিশ্লেষণ হবে, Cu আর Ag এগুলো তো আসতে পারবে না, Ag Au এগুলো আসবে না, কোনগুলো আসবে, এই Cu-টা চলে আসবে। Cu-টা হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিয়ে Cu2+ হয়ে দ্রবণে চলে আসবে। মানে স্টেপটা কমপ্লিট কীভাবে হচ্ছে বোঝা যাচ্ছে। এখানে রাখা হচ্ছে অশুদ্ধ কপার, এখানে রাখা হচ্ছে বিশুদ্ধ কপার ক্যাথোডে, এখানে রাখা হচ্ছে অশুদ্ধ কপার অ্যানোডে, এখানে রাখা হচ্ছে CuSO4 এর জলীয় দ্রবণ, এখানে Cu2+ চার্জ রয়েছে, Cu2+ চার্জটা ক্যাথোডে চলে যাচ্ছে। ঠিক আছে, আবার কি, এই যে এখানে যে কপারগুলো যে ছিল, এখানে কপার ছাড়াও তো আরও কিছু ছিল, Ag ছিল, Au ছিল, কিন্তু Ag Au আসবে না, কপারটা আসবে। শুধুমাত্র কপারটা কি করবে, কপারটা হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিয়ে Cu2+ হয়ে যাবে। ঠিক আছে, Cu2+ হয়ে দ্রবণে চলে আসবে। ঠিক আছে, Ag আর Au কেন আসতে পারলো না, সেই ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দ্বারা ব্যাখ্যা করা যাবে। Cu রয়েছে উপরে, Ag Au সব নিচে রয়েছে, Ag Au PT এগুলো সব নিচে রয়েছে, Au Ag সব নিচে রয়েছে। তাহলে কি, Cu নিচে থাকা মানে কি, ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত নিচে যাচ্ছে তত ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ছে। ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ছে মানে কি, ইলেকট্রন ছাড়বার প্রবণতা হ্রাস পাচ্ছে। তাহলে Cu আর Au এর মধ্যে কোনটার হচ্ছে ইলেকট্রন ছাড়বার প্রবণতাটা বেশি, Cu এর নিশ্চয়ই বেশি, কারণ এর তো ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি। যত নিচে যাবে তত ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি, তো উপরে নিশ্চয়ই ইলেকট্রন ছাড়বার প্রবণতাটা বেশি হবে। সেই জন্য সিউটা আসছে এই Cu থেকে, এখানে Cu Ag এগুলো যে ছিল তার মধ্যে Cu-টা চলে আসছে দ্রবণে, মানে Cu-টা হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণে চলে আসছে। আর এই যে এইগুলো আসতে পারছে না, এগুলো কি হয়ে যাচ্ছে, এগুলো থিতিয়ে পড়ে যাচ্ছে। এগুলো হচ্ছে অ্যানোড, যেখানে ছিল অ্যানোড নিচে থিতিয়ে পড়ে যাবে, থিতিয়ে পড়ে গিয়ে এটা কি বলে, অ্যানোড মাড। এখানে অনেক কিছু মূল্যবান ধাতু থাকে, যেরকম Ag থাকে, Au থাকে। ঠিক আছে, মানে রিয়াকশান হচ্ছে এইরকম। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, ক্যাথোড হচ্ছে মাইনাস, অ্যানোড হচ্ছে প্লাস। এখানে রয়েছে অশুদ্ধ কপার, এখানে রয়েছে বিশুদ্ধ কপার। এখানে কি হচ্ছে, এই Cu2+ এখানে চলে আসছে, Cu2+ এখানে এসে ইলেকট্রন গ্রহণ করে Cu উৎপন্ন করে দিচ্ছে। আর এখানে অশুদ্ধ কপার থেকে কি হচ্ছে, Cu2+ বেরিয়ে আসছে। কারণটা কি, Cu ছিল কপার দ্বারা তৈরি করা হয়েছিল, Cu হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিয়ে Cu2+ উৎপন্ন করে এখানে বেরিয়ে চলে আসছে, দ্রবণে চলে আসছে। ঠিক আছে, এবার আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে তড়িৎ লেপন মানে কি, মানে কোনো একটা ধাতুর উপরে আলাদা কোনো মূল্যবান ধাতুর অথবা কোনো একটা ধাতুর প্রলেপ দেওয়া, কোনো একটা ধাতুর উপরে আলাদা কোনো ধাতুর প্রলেপ দেওয়া। সেই ধাতুর প্রলেপ দিলে কি হবে,
ধরো এই ধাতুটা বায়ু অথবা আলাদা কোনো জল টল এসবের সাথে সহজে রিয়াকশন করতো, ধরে নিলাম এই ধাতুটার যেটা আবরণটা দেওয়া হলো সেটা ধরে নিলাম অত সহজে রিয়াকশন করে না, তাহলে কী হবে, এই ধাতুটাকে প্রোটেক্ট করা গেল মানে বিক্রিয়া থেকে, বাহ্যিক বিক্রিয়া থেকে। ধরে নিলাম লোহা ছিল, লোহার উপরে আমি কপারের একটা আস্তরণ দিয়ে দিলাম, তাহলে লোহাটা তো সহজে মরচে পড়লো না। এরকম আর কি, মানে কোনো একটা ধাতুর উপর আলাদা কোনো ধাতুর প্রলেপ দেওয়া। এবারে সেটা তড়িৎ বিশ্লেষণের দ্বারা কীভাবে করা হয় সেটা আমাদের জানতে হবে। যেটার উপরে তড়িৎ লেপনটা করতে হবে সেটা ক্যাথোড হিসেবে ইউজ করতে হবে। এই বস্তুটার উপরে আমাদের লেপন করতে হবে, সেই লেপনটাকে আমরা ক্যাথোড হিসেবে ইউজ করব, এটাকে আমরা ক্যাথোড হিসেবে ইউজ করব। ঠিক আছে, আর কি, যেটার প্রলেপ দেওয়া হবে, যার প্রলেপ দেওয়া হবে সেটাকে ইউজ করা হবে অ্যানোড রূপে। ঠিক আছে, যার প্রলেপ দেওয়া হবে সেটাকে দেওয়া হবে অ্যানোড রূপে, আর যেটাকে যার উপরে প্রলেপটাকে দিতে হবে সেটাকে ইউজ করা হবে ক্যাথোড হিসেবে। ঠিক আছে, এভাবে আমাদের দুটো উদাহরণ শিখতে হবে। আর হচ্ছে এই যে দ্রবণটা ইউজ করা হবে যে এলিমেন্টের প্রলেপ দেওয়া হবে তার একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ইউজ করা হবে। একটা উদাহরণ দিলেই বোঝা যাবে, উদাহরণ দুটো আমাদের মনে রাখতে হবে। যেমন ধরো আমাদের কোনো একটা বস্তুর উপরে সোনার প্রলেপ দেওয়া হচ্ছে, একটা বস্তু রয়েছে, বস্তুটা কী হিসেবে ইউজ করা হচ্ছে, বস্তুটা ক্যাথোড হিসেবে ইউজ করা হচ্ছে। ক্যাথোড মানে কি, মাইনাস। আর হচ্ছে সোনার প্রলেপ দেওয়া হবে, সোনাটাকে ইউজ করা হবে কী হিসেবে, অ্যানোড রূপে, অ্যানোড মানে হচ্ছে প্লাস। এবারে হচ্ছে যে দ্রবণটা যেটা ইউজ করা হবে সেটা হচ্ছে সোনারই কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য, সোনা মানে কি এইউ, এরই কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য, মানে কি আমাদের ইউজ করা হয় কে এইউ সিএন এর হোল টু, কে এইউ সিএন এর হোল টু, এটা হচ্ছে ইউজ করা হয়। এটাকে বলা হয় পটাশিয়াম অরোসায়ানাইড। ঠিক আছে, এর একটা দ্রবণ উৎপন্ন করা হয়। এর দ্রবণে কি থাকবে, এর দ্রবণে এটা ভেঙে গিয়ে AU3 প্লাস আয়নে চলে আসবে, AU3 প্লাস আয়ন চলে আসবে যখন হচ্ছে তড়িৎ যখন দেওয়া হবে। ক্যাথোডের সঙ্গে তো মাইনাস প্রান্ত যোগ করা যায়, অ্যানোডের সঙ্গে তো প্লাস প্রান্ত যোগ করা যায়, যখনই তড়িৎটা দেওয়া হবে এখানে AU3 প্লাস আয়ন উৎপন্ন হয়ে যাবে এটা ভেঙে গিয়ে। ঠিক আছে, এরপর কী হবে, এখানে যে এউটা ছিল, এউটা হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিয়ে AU3 প্লাস হতে হতে থাকবে, AU3 প্লাস হতে হতে দ্রবণে চলে আসবে, আর এখান থেকে AU3 প্লাস কোথায় চলে যাবে, যে AU3 প্লাস টোটাল যে আসছে সেটা হচ্ছে এখানে চলে যাবে বস্তুর উপরে, মানে বস্তুর উপরে এই ক্যাথোডে এসে কী করবে, ইলেকট্রন গ্রহণ করে, যেরকম করে ক্যাথোডে এসে ক্যাটায়ন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে এ উৎপন্ন করবে। এউটা কোথায় পড়ে থাকবে, বস্তুর উপর চারপাশে প্রলেপ হতে থাকবে। ঠিক আছে, একই রকমভাবে সোনার এবারে যদি রূপোর প্রলেপ যদি দিতে হয়, রূপোর প্রলেপটাকে যার প্রলেপ দেওয়া হবে সেটাকে রাখা হবে অ্যানোডে, রূপো মানে কি এজি, এটাকে রাখা হচ্ছে অ্যানোডে, এর প্রলেপ দেওয়া হচ্ছে, অ্যানোড মানে প্লাস। আর যে বস্তুর উপর দেওয়া হচ্ছে, যে বস্তুর উপর প্রলেপটা দেওয়া হচ্ছে সেটাকে রাখা হবে মাইনাস ক্যাথোডে। ঠিক আছে, এবার তাহলে কী হবে, একরকমভাবে এখানে যে দ্রবণটা উৎপন্ন করতে হবে, যে দ্রবণটা ইউজ করা হবে সেটা KAgCN এর হোল টু উৎপন্ন করতে হবে, KAgCN এর হোল টু, এই দ্রবণটা ইউজ করা হবে, এবার যখন তড়িৎ যখন দেওয়া হবে তখন এখানে কী তৈরি হবে, Ag প্লাস আয়ন উৎপন্ন হবে। আর এখান থেকে কী তৈরি হবে, এখান থেকে Ag হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিয়ে Ag প্লাস আয়ন হতে হতে এই দ্রবণে চলে আসবে, Ag প্লাস আয়ন হতে দ্রবণে চলে আসবে। আর এই Ag প্লাস এখানে চলে আসবে, ইলেকট্রন গ্রহণ করবে, Ag প্লাস হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে Ag উৎপন্ন করবে, আর এজিটাই হচ্ছে বস্তুর চারপাশে স্তর পড়ে যাবে। এরকম প্রলেপ দেওয়া হলো। তাহলে মেন কথা কী দাঁড়ালো, বোঝা গেল, তড়িৎ লেপনের জন্য যে বস্তুর উপর প্রলেপটা দেওয়া হবে সেটাকে রাখা হবে ক্যাথোডে, আর যার হচ্ছে প্রলেপটা দেওয়া হবে সেইটাকে রাখতে হবে অ্যানোডে। ঠিক আছে, সেটাকে রাখা হবে অ্যানোডে, যার প্রলেপ দিতে হবে। আর যার প্রলেপ দেওয়া হবে তারই একটা এলিমেন্ট আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে রাখতে হবে। যেরকম AU এর প্রলেপ দিতে হলে KAUCN এর হোল টু আমাদের দিতে হবে, KAUCN এর হোল টু যদি না রাখা হয় তাহলে আমাদের AU3 প্লাসটা আমরা পাচ্ছি না, এই আয়নটা আমরা পাচ্ছি না, আর এখান থেকে ভাঙতে পারবে না তাহলে। ঠিক আছে, আবার AG এর প্রলেপ যখন দিতে হবে তখন KAgCN এর হোল টু ইউজ করতে হবে। এই দুটো তোমরা মনে রাখো। এবারে AU এর ক্ষেত্রে কী মনে হচ্ছে, এই নামগুলো মনে রাখতে হবে। KAUCN এর হোল টুর নাম হচ্ছে KAUCN এর হোল টু, এটার নাম হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড, আর রূপার যখন প্রলেপ দেওয়া হবে তখন ইউজ করা হবে KAgCN এর হোল টু, যেটার নাম হচ্ছে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। ঠিক আছে, এবার এটা করলেই হয়ে যাবে। এবার বই থেকে একবার চ্যাপ্টারটা পড়ে নেবে। ঠিক আছে, বই থেকে চ্যাপ্টার না পড়লে কিন্তু কমপ্লিট হবে না। এটা কিন্তু আমরা পড়ানো হচ্ছে শুধুমাত্র ব্লু প্রিন্টটাকে দেওয়ার জন্য, কোনো একটা চ্যাপ্টার ব্লু প্রিন্টটাকে দেওয়ার জন্য। এবারে চ্যাপ্টার যদি পড়ো আর কোশ্চেন আনসার প্র্যাকটিস যদি করো তাহলে কিন্তু চ্যাপ্টার কমপ্লিট হবে না। ঠিক আছে, এবার চ্যাপ্টারটা পড়বে, বুঝবে, চ্যাপ্টার পড়লেই বুঝে যাবে,
খুবই ইজি চ্যাপ্টার, ঠিক আছে, কিন্তু যদি পড়ো তাহলে গন্ডগোল হয়ে যাবে, অনেক কিছু মুখস্থ করতে হবে।